বলছি এমবিবিএস করে ইনফ্লুয়েন্সার, তবে আমি জানি না ডাক্তারির ভবিষ্যৎ ঠিক কি। এই স্টুডেন্ট ডিপ্রেশন তুমি কিভাবে হ্যান্ডেল করো বিং এ টিচার? হবেই, হয়ে যাবে, দরজা ভেঙে দে। কতটা প্রফিটেবল ডাক্তারবাবু এই 16 বছর ইনভেস্ট করবো? জার্নি ইজ ভেরি লং অ্যান্ড ডিফিকাল্ট। আনারস খেলে নাকি সিমেন্ট মিষ্টি হয়ে যায়। যত ফল আছে আমি আমের থেকেও আনারস বেশি পছন্দ করি। পেরেন্টসদের এক্সপেকটেশনটা কেমন দেখছো যে বাচ্চা বড় হবে ডাক্তার হবে? লোকে হা 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 করে। তো যখন একটি ছেলে বা মেয়ে প্রথমবার সেক্স করতে যায়, তো কোন কোন জিনিসগুলো তোমার মনে হয় মাথায় রাখা উচিত? কয়েটাস ইন্টারাপ্টাস। তোমার প্রথম মাস্টারবেশন অভিজ্ঞতা নিয়ে জানতে চাই। আমার দ্বারা আর হবে না, আজকে থেকে আর টাকা দিতে হবে না বাবা। যে 1000 টাকা ফিজের জন্য মার খেলো ডাক্তার বাবু। Injection. হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। আর আজকে ইনজেকশনের আরও একটা নতুন এপিসোড। কিন্তু জেনারেলি আমরা আমাদের পর্বে দারুণ দারুণ যারা জীবনে উইনার এরম কিছু ডাক্তারবাবুদের নিয়ে আসি, কিন্তু আজকে আমাদের খুবই অবস্থা খারাপ। আমাদের আজকে কাউকে পাওয়া যাচ্ছিল না, সবাই বিজি। তো এমন একজনকে পেয়েছি যাকে আমরা চাইছিলাম না আনতে, মানে বেসিক্যালি হি ইজ এ লুজার। না, হি ইজ আ উইনার, কিন্তু নিজের নাম রেখেছে জোর করে লুজার। ডক্টর লুজার আজকে আমাদের সাথে আছেন, ডক্টর অর্কদীপ বিশ্বাস। নমস্কার করতে হবে। আচ্ছা, অর্কদীপ এরকম একটা বাজে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আই এম রিয়েলি সরি। ওয়াই ডক্টর লুজার? আমি সেদিন মানে অ্যাকচুয়ালি ভাবলাম যে যখন 4-5 বছর পরে ইনজেকশন পডকাস্টটা করতে হবে, ওটা ইন্ট্রোডাকশনটা না তো দিতে পারতে না, সেটার জন্য লুজার, আর কোনো কারণ নেই। এটাই ভাবো, দ্যাট ইজ দ্য লুজার। ডক্টর লুজার বলেই তো সবাই দেখছে, সবাই শুনছে, তোমরা এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিলে। বলছি এমবিবিএস করে ইনফ্লুয়েন্সার, এমবিবিএস করলে কেন, মানে কোনটাতে লাভ বেশি হচ্ছে? আমি জানি না, তবে ইদানিংকালে ডাক্তারি নিয়ে হাইপ কিন্তু দিন দিন বাড়ছে। তবে আমি জানি না ডাক্তারির ভবিষ্যৎ ঠিক কী, কারণ যেভাবে প্রচুর মেডিকেল কলেজ হচ্ছে, প্রচুর সরকারি প্রাইভেট, মানে কেউ ছাড়ছে না। এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ, পাড়ায় পাড়ায় মেডিকেল কলেজ হচ্ছে। তো আমি জানি না, বাট ইনফ্লুয়েন্সারের দিকটা আলাদা। আমি জানি না আমি ইনফ্লুয়েন্সার কিনা, আমি সেটাও বলতে পারবো না। ইনফ্লুয়েন্সার তুমি বটেই। না, তুমি অফকোর্স তুমি ইনফ্লুয়েন্সার। তোমাকে অনেকে ফলো করে এবং তুমি প্রচুর যথেষ্ট আমিও তোমায় ফলো করি। ইনফরমেশন দাও। হ্যাঁ, এক্স্যাক্টলি। অবভিয়াসলি দর্শক তোমাকে চায়। তোমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার এখানে বসে আছে, তুমি ইনফ্লুয়েন্সার নাও কি করে? আমার নেই সোশ্যাল মিডিয়া ম্যানেজার। একজন ডাক্তারবাবু সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিয়ে এখানে বসে বলছে আমি ইনফ্লুয়েন্সার কিনা জানি না, আমি বিনয়, এটা আমি জানি না না, একদমই এরকম নয়। মানে এটা ইনফ্লুয়েন্সার বা এরকম ভেবে না। তবে হ্যাঁ, মানে বরাবরই আমি ছোটবেলা থেকে কবিতা করি, নাটক করি। তো যখন দেখলাম যে আমার দ্বারা মানে আমাকে কেউ চান্স দেবে না, তো তখন ইউটিউব প্ল্যাটফর্ম উঠছে, আমি দেখছি অনেকে ভিডিও বানাচ্ছে, 100% অনেক কিছু করছে, তখন ভাবলাম যে কেউ যখন সুযোগ দেবে না, নিজের ক্যামেরাতে নিজেই নিজের কথা বলি। একদম ঠিক। তো এটা না আমাদের এখানে বলে আমরা একটু সে কীভাবে দেখি ইনফ্লুয়েন্সার ব্যাপারটাকে। যদি তুমি আমাদের ন্যাশনালি আমরা দেখি, ইন্টারন্যাশনালি তো যাচ্ছি না, ওখানে আরও ব্যাপারটা কুল হয়ে গেছে। সে ডক্টর কিউট্রাস হোক, ডক্টর পাল হোক, ডক্টর সিড ওয়ারিয়ার, যাদেরকে আমরা রেগুলার ফলো করি, এই শো বিজনেস মানে তারা ডাক্তারিটাও যত ভালোভাবে করেন, তারা যখন নতুন একটা শো ডিজাইন করছে বা তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে এডুকেট করছে, কারণ এখন মানুষের বই পড়া চলে গেছে, একদম মানুষের বাকি যে ফর্ম অফ এডুকেশন বা ফর্ম অফ লার্নিংগুলো ছিল সেটা পাল্টে গেছে। এখন মানুষ 10টা রিল দেখছে, 10টা রিলে যদি বিরিয়ানির ভিডিও আর এই থাকে, অ্যাটলিস্ট 5টাতে যদি ডাক্তারবাবুরা এসে কথা বলে 1 মিনিট এডুকেট করে, আমার মনে হয় সেটা অনেক ভালো। শুধু ডাক্তারবাবু না, আমার মনে হয় যে প্রতিটা ফিল্ডে আমি অনেকের দেখি, তুমি দেখেছো কিনা জানি না, বাংলা ব্যাকরণ নিয়ে অনেকে বলেন, জানি না তোমরা দেখেছো কিনা। এবং আমি অসাধারণ লাগে যে এইভাবেও যে বাংলা ব্যাকরণ পড়ানো যায়, বোঝানো যায়। তো আমার মনে হয় যে অ্যাকচুয়ালি প্রতিটা, কারণ না হলে কিন্তু আস্তে আস্তে মানুষ পড়াশোনা ভুলে যাবে, শুধু দেখবে যে এই বিরিয়ানি ঝরে পড়ছে, আর এই জিনিসগুলোর মধ্যে কিন্তু আমরা হারিয়ে যাব। তাই অবভিয়াসলি আমার মনে হয় যে প্রতিটা ফিল্ডই, আমি বলছি না বিরিয়ানি ঝরে পড়ানো দেখা বন্ধ হয়ে যাক, কিন্তু বাকি ফিল্ডও যদি চলে আসে, বাকিরা সবাই যদি দেখাতে শুরু করে বা বলতে শুরু করে, আমার মনে হয় যে মানুষ সব দিকটাই দেখবে এবং এগুলো ইন্টারেস্টিং। একটা খুব বেসিক জিনিস তোমার থেকে জানতে চাই, যেহেতু তুমি একজন টিচারও, যে আমরা সবাই জানি যে একজন ডাক্তার হয়, জয়েন্ট এন্ট্রান্স দেয়, একজন মেডিকেলে চান্স পায়, সে ডাক্তারি পড়ে, পাশ করলে ডাক্তার হয়ে যায়। কিন্তু এই যে জয়েন্ট এন্ট্রান্স থেকে একেবারে স্পেশালাইজেশন, একটা বড় ডাক্তারি পড়ার জিনিস এবং এর অনেকগুলো ভাগ রয়েছে, সেইটা যদি একটুখানি তুমি সহজে বলো, অর্থাৎ জার্নি অফ এ ডক্টর। একদম প্রথম কথা আমি বলে দিই যে ডাক্তারের জার্নি, যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, যে যতক্ষণ মাথা চলছে, নিউরন কাজ করছে, ততদিন অবধি থাকতে হবে, কারণ ডেলি চেঞ্জ হয়, ডেলি আপডেট হয়। তো তুমি যদি ডাক্তারি করো, তাহলে তুমি যদি 75 বছর 80 বছরেও তুমি যদি ডাক্তারি করো, তাহলে তুমি পড়াশোনা করতে হবে।
এটা অসম্ভব ব্যাপার যে তুমি 24-25 বছর বয়সে এমবিবিএস পড়ার সময় যে জ্ঞান ছিল সেই জ্ঞান দিয়ে তুমি তার 50 বছর পরেও সেটা চিকিৎসা করবে, কারণ এভরি টাইম আজকে বললে এই ওষুধটা, কালকে ওষুধটা বন্ধ হয়ে যাবে, আজকে বললে এই ওষুধটা এটার সাইড এফেক্ট, কালকে চেঞ্জ হয়ে যাবে, তো আমরা কিছু জানি না। তো তো ডাক্তারি যারা করতে চায়, এবার দেখো তার চয়েস, আমার মতো ইনফ্লুয়েন্সার হয়ে গেলে তো ছেড়ে দাও, এইসব করে বেড়াবে, কেউ গান করতে চলে গেল, সিনেমা করতে চলে গেল, আলাদা কথা। বাট ডাক্তারি যদি করতে হয় তাহলে প্রথমেই যেটা মাথায় রাখতে হবে যে যতক্ষণ প্রাণ রয়েছে ততক্ষণ অবধি লেগে থাকতে হবে পড়াশোনার সাথে, জার্নাল থেকে শুরু করে সবসময় আপডেটেড থাকতে হবে। এবার তুমি যদি কনভেনশনাল লাইন বলো ডাক্তারি, অ্যাপারেন্টলি লোকে এই যে নিট নিয়ে এক তো হাইপ, এখন তো নিট হয়, আগে তো আমাদের সময় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হতো, লোকে ভাবে যে নিট একবার পাবো লাইফ সেট, এটা কিন্তু নয়। মানে সে যদি ডাক্তারি করতে চায়, নিট পেয়ে ঠিক আছে, নিট পেয়ে সে এখন মেডিকেল কলেজে গিয়ে এমসে গিয়ে অ্যাপ্রন পরে রিলস বানাবে, স্টেথো নিয়ে ঢুকছে, ব্যাকগ্রাউন্ডে একটা কবির সিংয়ের মিউজিক বাজছে, তাতে ভিউজ হবে, তাতে তার ফলোয়ার বাড়বে, দ্যাট ইজ আ ডিফারেন্ট লাইফ। বাট ডাক্তার হিসাবে জার্নি ইজ ভেরি লং অ্যান্ড ডিফিকাল্ট। কারণ খুব সহজভাবে আমি পশ্চিমবঙ্গের রেসপেক্টে যদি খুব ছোট করে বলি, তাহলে 5.5 বছরের এমবিবিএস, তারপরে তোমাকে এমডির জন্য নিট পিজিতে বসতে হবে, একবারে চান্স, মানে 5.5 বছর ওই বছরই চান্স কেউ পায় না, মোটামুটি 1-2 বছর লাগে, ধরে নিলাম 1 বছর লাগলো, তাহলে তার 1 বছর পরে গিয়ে এমডি বা এমএস, মাস্টার ডিগ্রি আর কি, যেটা আমরা, কারণ এমবিবিএস হচ্ছে ব্যাচেলার ডিগ্রি লাইক বিএ বিএসসি, এরপরে মাস্টার ডিগ্রি লাইক এমএ এমএসসি, তাহলে মাস্টার ডিগ্রি করবে যেটা 3 বছর, তাহলে তোমার হয়ে গেল কি 5.5 1 3, তার মানে 6.5 9.5 হয়ে গেল। এই পরে কিন্তু তুমি আবার ডিগ্রি পাবে না, তোমাকে আরও 3 বছর বন্ড সার্ভিস করতে হবে, যেটাকে আমরা বলি বন্ড সার্ভিস, এবং তুমি যদি সেটা না করো তাহলে তোমাকে, কেউ না করতে চাইলে 30 লক্ষ টাকা দিতে হবে পশ্চিমবঙ্গের নিয়ম অনুযায়ী, আর তুমি যদি 30 লক্ষ না, তাহলে 3 বছর আরও করতে হবে, তাহলে 3 বছর হয়ে গেল, 12.5 বছর হয়ে গেল। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, এবার তোমাকে আমি যদি বলি, আমি জানি না তোমার কি ধারণা আছে, আমি যখন ডাক্তারি পড়ে, যে কেউ লোকে একটা প্রশ্ন করে কিসের ডাক্তার, রাইট, ধরো আমি যখন আমি বলে আমি মেডিসিনের, তাহলে ও সর্দি কাশি, লোকে জানেই না, লোকের কোনো ধারণা নেই, লোকে ভাবে ডাক্তার বলতে বোধহয় হার্ট লাং এগুলোই ভাবে, স্পেশালাইজেশন। দিস ইজ নট স্পেশালাইজেশন, দিস ইজ সুপার স্পেশালাইজেশন। মানে তারও পরে এমডি এমএস করার পরেও কিন্তু তুমি ওইখানে পৌঁছাতে পারবে না। মানে তোমাকে যদি বলতে আমি হার্টের ডাক্তার, তাহলে তোমাকে ওই 12.5 বছর পরে তোমাকে এবার ডিএমএ ঢুকতে হবে, যেটাকে আমরা বলি নিট এসএস। ডিএমএ ঢুকলে আবার 3 বছর, সেখানে তোমাকে এবার কার্ডিওলজি নিয়ে আরও 3 বছর ধরে রগড়াতে হবে, তারপরেও আবার তুমি ডিগ্রি পাবে না, আবার তোমাকে 3 বছর বন্ডে যেতে হবে। এটা নিয়ে আমি বলেছি, তার মানে তুমি ভাবো, মোটামুটি তুমি যদি টাকা পয়সা গভর্নমেন্টকে না দিতে চাও, তাহলে 39-40 বছর বয়সে গিয়ে আজকের দিনে দাঁড়িয়ে তুমি বলতে পারবে ওই 20 বছর আগের প্রশ্নটা, যে আমি এখন হার্টের ডাক্তার হয়েছি। আজকে থেকে আর টাকা দিতে হবে না বাবা, তো 39 বছরের দামরা তুই আজকে থেকে তারপরে তার স্ট্রাগল শুরু, কারণ এইবার তাকে নাম তৈরি করতে হবে, তার পসার জমাতে হবে। এবং আমরা যখন একটা ডাক্তারের কাছে যাই, একটা জিনিস চেক করি, সে কত বছর প্র্যাকটিস করছে, সেটাই, যে 2 বছর প্র্যাকটিস করছি, হ্যাঁ, 38-39 বছর বয়সে গিয়ে আমি চেম্বার করতে বসলাম, তো লোকে বলবে যে, এবার অলরেডি সেখানে ধরো একজন 60 বছরের কেউ বসে আছে, যিনি চিকিৎসা করছেন দীর্ঘদিন ধরে, লোকে আমার কাছে আসবে কেন? তাহলে আমাকে আমার সেই জায়গাটা তৈরি করতে হবে, তার পিছনে আবার সময় যাবে, তারপরে গিয়ে হবে। এবার এটা হচ্ছে প্রসেস। এবার অনেকে অনেক রকম কথা বলে, এটা আমি কিন্তু পশ্চিমবঙ্গের রেসপেক্টে বললাম। এবার কেউ যদি একবারে এমস দিল্লি থেকে করে, তাহলে তো বন্ড নেই, তাহলে তার 6 বছর কম টাইম লাগবে। কিন্তু যাই হোক, খেলাটা মোটামুটি আফটার 30-35। আচ্ছা, এই যে ইন্টার্নশিপ, হাউস স্টাফশিপ, পিজিডি, এইগুলো তুমি একটুখানি এক্সপ্লেন করো। ইন্টার্নশিপ হচ্ছে যেটা এমবিবিএস এর পরেই, বিফোর তুমি ডিগ্রি পেলে বা লাইসেন্স পেলে প্র্যাকটিস করার, সেটার এমবিবিএস পাস করলে, ফাইনাল ইয়ার পাস করার পরে আর চিকিৎসা করার আগে, মানে বাইরে গিয়ে 1 বছরে তোমার হাসপাতালে ট্রেনিং হবে, সমস্ত ডিপার্টমেন্ট ঘুরে ঘুরে, কিছুদিন মেডিসিন, কিছুদিন সার্জারি, কিছুদিন অর্থোপেডিক্স, কিছুদিন গাইনি, কিছুদিন স্কিন, মোটামুটি মেন ডিপার্টমেন্টগুলো ঘুরে ঘুরে 1 বছরের তোমার একটা এক্সপোজার হবে। তুমি সেখানে আউটডোরও করবে, এমার্জেন্সিও করবে, ওটিতেও অ্যাসিস্ট করবে, ডেলিভারিও করবে। এটা করে তোমার একটা আইডিয়া পাবে, যা এরপরে তোমাকে মার্কেটে ছেড়ে দেওয়া হবে, রাস্তায় নামিয়ে দেওয়া। লাইসেন্স পাবে? হ্যাঁ, লাইসেন্স পাবো ইন্টার্নশিপের পর। ইন্টার্নশিপ ছাড়া কি লাইসেন্স পাওয়া যায়? না, তোমাকে ইন্টার্নশিপ কমপ্লিট করতে হবে, তুমি একটা ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট পাবে, সেইটা জমা দেওয়ার পরে তারপরে তুমি লাইসেন্স পাবে, ডাক্তার হলে তারপরে তুমি অ্যাকচুয়ালি। এবার ইন্টার্নশিপ চলাকালীন তুমি একটা লাইসেন্স পাও, সেটা হচ্ছে প্রফেশনাল লাইসেন্স, যেটার থ্রুতে তুমি শুধুমাত্র ওই হাসপাতালেই তুমি যে চিকিৎসা করছো
সেইটার জন্য। কিন্তু তুমি ফাইনালি বাইরে লাইসেন্সটা পাবে ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে। তো এটা হচ্ছে ইন্টার্নশিপ। হাউস স্টাফশিপ এই দাদারা যখন পড়াশোনা করতো তখন খুব পপুলার ছিল, ম্যান্ডেটারি ছিল। এখন হাউস স্টাফশিপ অতটা ম্যান্ডেটারি না। হাউস স্টাফশিপকে এখন লোকে জামাই বলে। হাউস স্টাফশিপে খুব একটা চাপ থাকে না। লোকে এখন মেনলি ইন্টার্নশিপের পরে আর এমডিতে ঢোকার আগে যখন ভাবে যে কি করব বা একটা কিছু আমার ইন্টারেস্ট আছে কি, সেই সময় হাউস স্টাফশিপ করে। দিস ইজ নট কম্পালসারি অ্যাট অল, বাট যার যেখানে ইন্টারেস্ট আছে সেটাও করে। আর অবভিয়াসলি কিছুটা ইকোনমিক্যাল সাপোর্টও হয়, সেই জন্য লোকে হাউস স্টাফশিপ করে। যেখানে তুমি কার্ডিওলজিতে হাউস স্টাফশিপ করা যায়। মানে যেটা বললাম না, যেটা অ্যাকচুয়ালি তুমি কার্ডিওলজিস্ট হবে তো অনেক পরে, কিন্তু ধরো তোমার ইচ্ছা আছে আমি একটু কার্ডিওলজি শিখি, একটু নেফ্রোলজি শিখি, একটু স্কিন শিখি, একটু সাইকিয়াট্রি শিখি। আমি যেমন নিজে সাইকিয়াট্রিতে হাউস স্টাফশিপ করেছি, বাট দিস ইজ নট কম্পালসারি। তো তুমি হাউস স্টাফশিপ করতে পারো। 6 মাস থেকে কেউ 6 মাস করে, কেউ 1 বছর করে, এরকমভাবে হাউস স্টাফশিপ হয়। আর তুমি যেটা বলছো পিজিটি, যেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, সেটা হচ্ছে এই যারা আমরা এমডিতে ঢুকি, এমডি বা এমএস, এই যে 3 বছরের রেসিডেন্সি লাইফ, তাকে বাইরের কলেজগুলোতে মানে অন্যান্য রাজ্যে জুনিয়র রেসিডেন্ট বেশি পপুলারলি বলে, জেআর বলে। আমাদের রাজ্যে পিজিটি কথাটা বেশি পপুলার, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, অর্থাৎ যারা এমডিএমএস পড়ছে। আর তারপরে যেটা, অর্থাৎ যারা ওই যে বললাম ডিএম করতে যাবে যারা, তারা হচ্ছে পোস্ট ডক্টরাল ট্রেনি, যেটা হচ্ছে পিডিটি। অর্থাৎ যারা যখন ওই ডিএম করছে বা এমসিএইচ করছে, ওই যে বললাম যে কার্ডিওলজি পড়ছে বা সার্জারি করছে, কার্ডিওথোরাসিক সার্জারি, যেরকম তোমরা কুণাল স্যারকে এনেছিলেন, কুণাল স্যার কার্ডিওথোরাসিক। তো এমসিএইচ যখন করবেন তখন তাকে বলবো পিডিটি। তাহলে ইন্টার্নশিপ হচ্ছে এমবিবিএস এর পাশ করার পরে, আর লাইসেন্স পাওয়ার আগে হচ্ছে ইন্টার্নশিপ। হাউস স্টাফশিপ হচ্ছে তারপরে, মানে তুমি তখন ডাক্তার হয়ে গেছো, বাট দিস ইজ নট কম্পালসারি। এমডিএমএস করার সময় তোমাকে আমরা বলবো পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং, আর ডিএমএমসিএইচ করার সময় তোমাকে বলবো পোস্ট ডক্টরাল ট্রেনিং। আচ্ছা, তুমি সাইকিয়াট্রিতে হাউস স্টাফশিপ করেছো বলছিলে, তো এইটা আমি জানতাম না। তো তখন তুমি জেনারেলি কি ধরনের পেশেন্ট দেখতে, এবং আমাদের আমাদের এখানকার সোসাইটির মধ্যে কোন ধরনের ডিসঅর্ডারটা বেশি দেখতে পাওয়া যায়? সাইকিয়াট্রিতে আমি হাউস স্টাফ, মানে আমার হাউস স্টাফ, যেটা আমি বললাম হাউস স্টাফ কম্পালসারি নয়, তো হাউস স্টাফশিপ করার আমার প্ল্যান ছিল। সেটা কোথা থেকে করেছিল? আমি সাইকিয়াট্রিতে হাউস স্টাফ করি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকে, এবং আমি একদম ওখানকার একদম ফার্স্ট স্লটের হাউস স্টাফ। ঠিক আছে, আমি খুব লাকি ছিলাম, মানে আমি গেছিলাম এবং আমি ভেবেছিলাম যে যদি সাইকিয়াট্রি হয় তাহলেই নেব, অন্যান্য হলে নেব না। আমার লাক ভালো ছিল, তখন এত কম্পিটিশনও ছিল না, তো আমি সাইকিয়াট্রিতে হাউস স্টাফশিপ পেয়ে যাই। আর তখন সবে শুরু হয়েছে কলেজটা, নতুন রিক্রুটমেন্ট হয়েছে, এবং যারা আমার স্যার ম্যাডামেরা ছিলেন, শেষাদ্রি স্যার ছিলেন, অমৃতা ম্যাডাম ছিলেন, তারাও সবাই নতুন এসছেন। তো আমরা 3 জনই ছিলাম, তো 3 জনের একটা টিম ছিল, যেখানে ওনারাও 2জন সাইকিয়াট্রিস্ট আর আমি একজন জাস্ট এমবিবিএস তখন পাস করে গেছি মেডিকেল কলেজ থেকে। কিন্তু সাইকিয়াট্রি আমার বিশাল ইন্টারেস্ট ছিল যে কি ব্যাপারটা, কিন্তু আমি যেরকম ভেবেছিলাম সেরকম নয়। এবং ওই স্যার ম্যাডামের থেকে ওই 6 মাস আমি প্রচুর শিখেছি। যেমন আমি খুব কমনলি যেটা দেখলাম, যে এই যে দেখবে অনেকেই আসে, তোমরাও শুনে থাকবে বা তোমার সাথেও হতে পারে, দেখো হয়তো তুমি বলেছো কখনো এই পেট ব্যথা করছে, এই পা ব্যথা করছে, গা হাত পা ব্যথা করছে, অ্যাকচুয়ালি সব জায়গায় ব্যথা করছে। তুমি যদি তুমি মাথা ব্যথা করছে বলবে হ্যাঁ, ঘাড়ে ব্যথা করছে হ্যাঁ, এবার ঘাড় থেকে কি ব্যথাটা নিচের দিকে নামছে হ্যাঁ, সবেতেই বলবে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো অর্গ্যানিক ডিসঅর্ডার নয়, এটা অ্যাকচুয়ালি কিন্তু ইটস সাইকিয়াট্রি আন্ডারে পড়ে, মানে সাইকোসোম্যাটিক। হ্যাঁ, এটা সোম্যাটোফর্ম ডিসঅর্ডারের মধ্যে পড়ে। বা আরেকটা জিনিস যেটা দেখলাম, যে অনেকেই ধরো এসে বলে যে একটু মাথাটা ব্যথা করছে, কতদিন ব্যথা করছে, বলছে 5 বছর। তা 5 বছর ধরে মাথা ব্যথা করছে, আবার সে বেঁচেও রয়েছে কোনো তার মানে এটা। তারপরে আরো তুমি তাকে জিজ্ঞাসা করো রাতে ঘুম হয় না, হয় না, আচ্ছা বুক ধরপড় করে, হ্যাঁ। তো এইটা ওই পুরোটাই চলে আসে জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে। তো আমি সাইকিয়াট্রিতে যত পেশেন্ট দেখেছিলাম, ম্যাক্সিমাম এই দুটো ক্যাটাগরির পেশেন্ট। একটা জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে পড়ে, তার মধ্যেই মাথা টিপটিপ, বুক ধরপড়, রাতে ঘুম কম হওয়া, রোদ্দুরে বেরোলে টেনশন হচ্ছে, কিছু হলে বুক ধরপড় করছে, এগুলো জিএডির মধ্যে পড়ে। আর একটা হচ্ছে সোম্যাটোফর্ম ডিসঅর্ডার। কিন্তু এর বাইরেও আমি কিছু কিছু টিপিক্যাল যেটার ইন্টারেস্টে যাওয়া সেরকম দেখলাম। একটা খুব মজার ঘটনা আছে, সেটা বলি। সেটা হচ্ছে যে এরকম গেছি, তো একটা লোক এসে তার মাকে নিয়ে এসে, ছেলেটার বয়স বেশি নয়, 22-23 বছর বয়স। তো তার মা বলছে যে আমার ছেলে ডাক্তারবাবু ভুলভাল কথা বলে প্রচুর। তো আমি তাকে জিজ্ঞাসা করছি যে কি হয়েছে না হয়েছে, ছেলেটা নর্মালি কথা বলছে, মানে কোনো অসুবিধা নেই তার। বলছে না এরকম মা ভুলভাল। আমি বললাম কি করো? বলছে এই কলেজে পাস করে গেছি, চাকরির জন্য পড়ে। এবার আমিও অ্যাপারেন্টলি, আর আমিও তো অত এক্সপিরিয়েন্সডও নই, তো আমি মোটামুটি আমাকে যেটুকু শিখিয়েছে বা ট্রেন করে, এবার স্যারও পাশে বসে আছে।
তো আমাকেই বলছে তুমি হিস্ট্রিটা নাও, তোমাকে আমি জিজ্ঞাসা করছি, আমি কোনো অ্যাবনর্মালিটি পাচ্ছি না। এবার স্যারকেও বলছি, স্যারও বলছে হ্যাঁ ঠিকই তো। তারপর মা বলছে না ডাক্তারবাবু আপনি দেখুন ভালো করে, একটু টেস্ট ফেস্ট বলুন, ব্লাড টেস্ট দিন, এসব ওর মা বলছে। আর অনেক সময় আবার মায়েরাও একটু বেশি চিন্তিত হয় ছেলে মেয়েদের জন্য। আমি হচ্ছে এরকম করতে করতে পুরো আলটিমেটলি আমরা বুঝে গেছি ঠিক আছে হয়তো মায়েরই সমস্যা, আমরা এটা ভাবছি যে ছেলেকে পাগল ভাবছি। এরকম একটা টাইমে সেদিন মেঘলা ছিল খুব, ঠিক আছে, তো ছেলেটা তারপর বলছে ডাক্তারবাবু ঠিক আছে তাহলে আমার তো সমস্যা নেই, আমি তাহলে যাই, আর এই মাকে বলে দিন যে আমাকে নিয়ে যেন এত এটা চিন্তা না করে। বলতে বলতে আমি বললাম যে বলছে আমার তাড়া আছে। আমি বললাম যে কি তাড়া? আমি বলছি কি তাড়া আছে? বলছে না গিয়ে দম দিতে হবে। আমি বললাম কিসে দম দেবে? বলছে দম না দিলে সূর্য উঠবে না, দেখছেন না এখনো সূর্যটা এখনো ওঠেনি। তখন আমি স্যারের দিকে তাকালাম, স্যার আমার দিকে তাকালো, তাহলে ঠিক আছে আমি দেখছি এবার বাকিটা। তারপরে দেখা গেল মানে আছে মানে সাইকোসিস সাইকোটিক ডিসঅর্ডারের দিকে রয়েছে, মানে এটা মানে আমার চমকে দেওয়ার মতো এই কথাটা। দম দেবো তারপরে সূর্য উঠবে, সেই কাপুরুষ মহাপুরুষের মতো। উনি ওঠান একদম। এত স্টুডেন্ট পড়াচ্ছ, এত তো এই পেরেন্টসদের এক্সপেকটেশনটা কেমন দেখছো? যে বাচ্চা বড় হবে, ডাক্তার হবে, মাস্টারমশাই একদম ফাটিয়ে পড়িয়ে দিন। সেটাই, মানে দেখো প্রত্যেক মা বাবাই চায় যে তার ছেলে মেয়ে বেস্ট হোক এবং বেস্ট ভাবে, এবং সেটাতে তো কোনো অসুবিধা নেই, সব মা বাবাই চাইবে। তো যখন তার মা, এবং আমাদের দেশে তো জানোই যে ডাক্তারের প্রতি একটা ফ্যাসিনেশন রয়েছে, কিন্তু আমি খুব ক্লিয়ার, আমি পড়াই যদিও, আমি খুব ক্লিয়ারলি একটা কথা সবসময় বলি, যেটা মা বাবারা যদি বুঝে যায় তাহলে মনে হয় অনেক সমস্যা কমে যাবে। দেখো এবছর নিট পরীক্ষা দিয়েছে প্রায় 22-23 লাখ ছেলে মেয়ে, চান্স কতজন পাবে? আলটিমেটলি 60-70 হাজার ছেলে মেয়ে গভর্নমেন্ট কলেজে চান্স পাবে। তাহলে বাকি 21 লাখ ছেলে মেয়ে তো পাবে না। তুমি যাই করে নাও না কেন, তুমি যাই করো না কেন, পাবে না তো। তার মানে আলটিমেটলি 1% চান্স পাবে, বাকিরা কিন্তু তুমি যাই করো চান্স পাবে না। এই জিনিসটা যেদিন সবাই বুঝে যাবে, আমার মনে হয় যে এই ডিপ্রেশন, মন খারাপ হওয়া বা ছেলে মেয়েকে বকাঝকা এগুলো কমে যাবে। কারণ আলটিমেটলি এই যে ডাক্তারির যে জিনিসটা, এটা এলিমিনেশন টেস্ট, ওই পার্টিকুলার দিন কিরকম যাবে তার উপর অনেকটা নির্ভর করে। এখানে না টিচাররা কিছু করতে পারে, এবং আমি তো সবসময় বলি যে আমি পড়াই, বা ভালো খারাপের এখনকার দিনে কোনো ব্যাপার নেই। এখন ইন্টারনেটের রেভলিউশন হওয়ার পরে সবার কাছে সেম মেটেরিয়াল, সবার কাছে সেম বই, সবার কাছে সেম টিচার, সবাই একই রকম পড়াচ্ছে, সবাই পড়ছে, সবাই খাটছে, সবাই ডাক্তার হতে চাইছে, কিন্তু আলটিমেটলি কিন্তু ম্যাক্সিমাম লোকই হবে না। তো এই জিনিসটা আমার মনে হয়, অনেকে বলে আমার কোনো প্ল্যান বি নেই, আমি তো এটার বিরোধী, কারণ প্ল্যান বি থাকা উচিত, আমারও ছিল বরাবর। আমি এখনো আমি ভাবি যে আমার যদি এটা না হয় আমি এটা করবো, এটা না হলে এটা করবো, এটা না হলে এটা করবো। আমার মনে হচ্ছে সবার থাকা উচিত, কারণ আলটিমেটলি দেখা যাবে ডাক্তারিতে বাকি যে 99 জন চান্স পেলো না তারা কি করবে? অনেকে বলে যে আমি দিয়েই যাবো, অনেকে দিয়ে যে সাফল্য পায়। আমার নিজের বন্ধু আছে 7 বছর পরে চান্স পেয়েছে, পেতেই পারে, কিন্তু তাহলে আমি তোমাকে যে গল্পটা বললাম যে 38 বছর বয়স, ওটা তাহলে +7 করে না 45। এবার একটা জীবনে কি তোমরা চাও না নিজেদের জন্য আমরা বাঁচি? অনেকে বলে যে না আমি আমার ছেলে মেয়ের জন্য বাঁচবো, এবার সেটা তার ইচ্ছা হতে পারে, কিন্তু ছেলে মেয়ের জন্য বাঁচা ঠিক আছে, বাট নিজের জন্য একটু বাঁচা উচিত আমার মনে হয়, নাহলে কি হলো আর। এই স্টুডেন্ট ডিপ্রেশন তুমি কিভাবে হ্যান্ডেল করো বিং এ টিচার, আর কি ধরনের কেসেস ম্যাক্সিমাম দেখতে পাও এখন? স্টুডেন্টদের ক্ষেত্রে আমি প্রথমেই খুব রিয়েলিটি কথা বলি, মানে আমি কোনোদিন বাড়িয়ে বাজে কথা বলি না যে চান্স পেয়ে যাবি তুই বা হয়েই যাবে, কারণ যখনই তুমি ফলস এক্সপেকটেশন দাও তখনই ডিপ্রেশন আসে। আমি প্রথম থেকেই বলে দিই যে দেখ তোর যদি এই মক টেস্ট দিচ্ছিস, পরীক্ষা দিচ্ছিস, তাতে তোর যদি 650 নম্বর না আসে তাহলে এটা ভাবিস না আলটিমেটলি পরীক্ষায় গিয়ে পাবি। অনেকে ভাবে আমি সারা বছর ধরে 300-400 পেতে পেতে আলটিমেটলি গিয়ে মেন পরীক্ষা দিয়ে গিয়ে বোধহয় লাগিয়ে দেবো, কোনো হয় না, ব্যতিক্রম হয়, আর ব্যতিক্রম দিয়ে কিছু যায় আসে না আমাদের। তো আমি প্রথম থেকেই খুবই রিয়েলিটির সাথে ডিল করি। মোটিভেশনাল, লোকে বলে আমি নাকি মোটিভেশনাল স্পিকার, আমি আজ অব্দি আমি দেখিনি কোথাও মোটিভেশনাল কথা বলছি। আমি কোনোদিন বলিনি যে হবেই, হয়ে যাবে, দরজা ভেঙে দে, এগুলো কি না। আমি কিন্তু তোমাকে এটা বলবো, আমার মনে হয় এটাই সবচেয়ে মানে ঠিকঠাক মোটিভেশনাল স্পিকিং। কারণ আমাকে একবার একটা খুবই বিখ্যাত জায়গা রয়েছে যেখান থেকে আমাকে বেশ কয়েকবার বলেছে, যেখানে সবাই গিয়ে নিজের স্ট্রাগলের কথা বলে, যে ওখান থেকে আমাকে বেশ কয়েকবার বলেছিল যে তুমি এসে একটু মোটিভেট করো স্টুডেন্টদের। তো আমি বলেছিলাম তখন যে আমার মোটিভেশন একটাই, যে আমি কোনো এক্সপেকটেশনই রাখি না লাইফ থেকে, সেটাই এটা বেস্ট, এবং আমি রিয়েলিটি চেকটা শুরু থেকেই আমার ক্লিয়ার রয়েছে।
তো এবার এইটা যদি শুরুতেই কাউকে বলি, এটা তো মোটিভেশন নয়। আপনারা মোটিভেশন স্পিকিং বলতে যেটা বোঝেন যে আমার জীবনে খুব কষ্ট ছিল, আমার বাবা আমাকে সেখান থেকে উঠেছি আমি, এবং এটা করে আমার মনে হয় একটা বাজে মেসেজ। এটা রিয়েলিটি শো থেকে শুরু হয়েছে। তুমি যে কোনো জায়গায় দেখো, তুমি রিলস টিলস যেগুলো দেখো, লোকে সেই স্টোরিটা বলে, আরে ওটা তো একটা স্টোরি, আর বাকি পেলো না তাহলে কতজন? হ্যাঁ, তুমি দেখো আইএএস পরীক্ষাতে ধরো আইএএস হয় ধরো মোটামুটি 100-150 জন, তুমি তার মধ্যে একটা গল্প শুনতে পাও, তুমি খুব খুশি হও, তুমি তাকে দেখে যাও। কিন্তু তুমি দেখবে বাকি যে 149 জন, তারা কিন্তু একদম যেটা কনভেনশনাল ওয়ে পড়াশোনা করেছে, মক টেস্ট দিয়েছে, কনসিস্টেন্টলি ভালো করেছে, এবং তারপরেই ভালো বেস রয়েছে, ভালো ব্যাকগ্রাউন্ড আছে, এবং তারপরে বেঁচে। একজন হয়তো মিরাকেল, লোকে এবার ওই গল্পটাকে এত হাইলাইট করা হয়, তো বাকি যে ছেলে মেয়েগুলো তারা ভাবে এইটাই বোধহয় সাকসেসের রাস্তা। এক্স্যাক্টলি। আমার ইনফ্যাক্ট এই ধরনের মোটিভেশনাল সাকসেস স্টোরির প্রতি আমার নিজের একটা খুব চরম বিরোধিতা রয়েছে, কারণ এইটা মানুষকে বুঝিয়ে দেওয়া হচ্ছে সাকসেসের কিছু মানে সাকসেসের কিছু বেঞ্চমার্ক সেট করে দেওয়া একদম হচ্ছে। একদম সেইটা আমার মনে হয় প্রবলেমেটিক, যে একদম। এইভাবে গরিব একজন শুরু করে একদিন যেদিন বড় লোক হয়ে যাবে, নিজের একটা কোম্পানি ফর্ম করবে, তবেই বোধহয় সে সাকসেসফুল। আমার মনে হয় যে মেন্টাল পিস, সে একটা মানুষ খুব আনন্দে রয়েছে। আমি আমার স্টুডেন্টদেরও বলি, হ্যাঁ। যখন অনেকে আসে চান্স না পাওয়ার পরে, যে আমি তাকে একটা জিজ্ঞাসা করি, জীবনে কি চাস, কি চাই বলতো? আমরা মানে একটাই প্রশ্ন করি, কি চাই আমরা? একটাই জিনিস কিন্তু চাই, সেটা হচ্ছে খুশি থাকা। তুমি বলো এটার বাইরে কিছু হতেই পারে না। আমার মনে হয় এটা সবচেয়ে বড় সাকসেস। হতেই পারে না খুশি থাকা। এইবার তুমি যদি বলো যে আমি, এবার কেউ বলতে পারে যে আমি একটা প্রাইভেট জেট কিনলেই আমি খুশি হব, তাহলে তাকে প্রাইভেট জেটের জন্য যেতে হবে, তাহলে তো কিছু করার নেই। রিয়েলি এবার প্রাইভেট জেট কেনার পরে যে হাসেল গুলো রয়েছে প্রাইভেট জেটটাকে মেনটেন করার, সেটা কি আদৌ তোমাকে হ্যাপিনেস দিতে পারবে? দিতে পারে, বাট ওটা কম্পালসারি। কিন্তু আমি বলছি যে খুশি থাকাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ডাক্তারি এতদিন ধরে পড়তে হয়, তো স্বাভাবিক একটা সবার তো এক্সপেকটেশন থাকে, এটা কতটা প্রফিটেবল? ডাক্তারবাবু এই 16 বছর ইনভেস্ট করবো, শেয়ার মার্কেটের মধ্যে কত রিটার্ন হবে? এইটা খুব ভালো 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 জিনিস জিজ্ঞাসা করলে। তুমি একটা জিনিস খেয়াল করেছো, দুরকম খবর হয়। যখন কোনো যাদবপুর ইঞ্জিনিয়ারিং থেকে পাস করে 2 কোটি টাকার প্যাকেজ লাগে, হেডলাইন হয়, লোকে হা হা করে। আর একটা খবরও তার পাশে দেখতে হবে, তলায় হয় যে 1000 টাকা ফিজের জন্য মার খেলো ডাক্তার। দুটো খবর একসাথে আছে, ঠিক আছে? তো মানে ডাক্তারের কতটা যে স্ট্রাগেল, কত সময়, কত কিছু ইনভেস্ট, সেটা কেউ দেখে না। যেমন আমি তোমাকে একটা ছোট কথা বলি, যেন আমি বললাম যে লোকে প্রথম, তুমি ডাক্তারি যেই ঢুকলে, মেডিকেল কলেজে আমি ঢুকলাম, প্রথম দিন থেকে লোকে জিজ্ঞেস করছে কিসের ডাক্তার, কি উত্তর দেবো, কিসের ডাক্তার? বলতে হয় মানুষের ডাক্তার, কারণ এমবিবিএস পড়তে মানে ভেটেরিনারি আরো রয়েছে, তো বলতে হয় মানুষের ডাক্তার, কারণ আর তো কোনো উত্তর নেই। ওদের না হার্ট না লাং, কি বলবো? ডিএম করতে করতে যে আরো 14 বছর লাগবে, সেটা তো আর বোঝানো যাবে না। ডিএম এর ফুল ফর্ম যদি একটু বলো। ডক্টরেট অফ মেডিসিন। ওকে ওকে, হ্যাঁ, এর আগের প্রসঙ্গে আমরা ডিএম শুনছিলাম, হ্যাঁ। তখন ভাবছিলাম বোধহয় সোশ্যাল মিডিয়ার যুগে ডিএম মানে লোকে অন্য কিছু বলে, তো সেই কারণে হ্যাঁ সেটাই। তো এই যে এবার এমবিবিএস পড়া, আমি জানি না প্রতিটা এমবিবিএস স্টুডেন্ট রিলেট করতে পারে। এমবিবিএস ঢোকার পর থেকেই বা ডাক্তার হওয়ার পর থেকেই, যারা মেনলি আমাদের ফ্যামিলির লোক বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী, তারা কিন্তু আমাদের খুব একটা পাত্তা দেয় না, কারণ সবাই একটা কথা আছে না যে গেও যোগী ভিক পায় না, একটা ব্যাপার আছে। আমরা তাদের কাছে কি জানো, প্রতিটা স্টুডেন্ট রিলেট করতে পারবে। রাত্রিবেলা হয়, টুক টুক টুং 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 করে হোয়াটসঅ্যাপে 6-7টা মেসেজ ঢোকে, ঠিক আছে? তুমি ঢুকলে, তুমি দেখলে, এখনো খোলোনি, ওই টাইমেই ফোন আসবে, হ্যালো অর্কদীপ, 10-12টা রিপোর্ট পাঠিয়েছি রে, তুই দেখে দিস। এবার এখানেও আমার 2 রকম আছে। তখন ধরো আমি সবে ফার্স্ট ইয়ারে, আমি কিছুই জানি না, আমি কি করব? দেখবে রিপোর্টের পাশে নর্মাল রেঞ্জ লেখা থাকে, আমি দেখি যে নর্মাল না অ্যাবনর্মাল, সেটা দেখে আমি বলে দিলাম যে এইটাই ঠিক আছে। এটা কিন্তু তারাও দেখতে পারতো, এটা করলো। আচ্ছা, এবার ধরো আমি ডাক্তার হয়ে গেছি, এখন অনেক দিন ধরে ডাক্তারি করছি, এখনো সেম জিনিস এখনো আসে। এবার এখনো যদি আসে, রিপোর্ট পাঠাবে, আমি যে ধরো আরেকটু বললাম যে হ্যাঁ ঠিক আছে এবার এখানে, কারণ এখন আমার জ্ঞান হয়েছে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, ধরো আমার কোনো একটা বন্ধু বা আমার কোনো একটা প্রতিবেশী, সে যদি ধরো একজন অ্যাডভোকেট হয়, সে ধরো আমার একটা বাড়ির রেন্ট এগ্রিমেন্ট করছে বা কি করছে, রেন্ট এগ্রিমেন্ট করলো, তাকে আমি বললাম যে ভাই, আমি তাকে জিজ্ঞাসা করি যে কত টাকা ফিজ, ও বলে এত টাকা ফিজ। এবার আমি জানি না সেখানে ডিসকাউন্ট দেয় কি দেয় না, কিন্তু টাকা চায়, টাকা দিই, এবং সেটা মোর দেন যেটা মানে গভর্নমেন্টের ফিজের থেকে সেটা প্রফেশনাল ফিজ নেয়, এবং সেটা নেওয়া উচিত তো অফকোর্স। কিন্তু সে যখন আমাকে মেসেজ করে রিপোর্ট পাঠায়, বা সে যখন বলে ভাই 2 দিন ধরে খুব জ্বর, একটা কি ওষুধ খাবো বলতো? এক্স্যাক্টলি, আমি এটা বলছিলাম যে মেডিসিনে যারাই ডাক্তারবাবু রয়েছে, আমরা জানি ফোনে তাদেরকে ফোন না না, এটা করে তো আমি ফোন করে দেবে, বলে দেবে একটা ওষুধ, না না, এই যে বলে দেয়, কিন্তু তার একবারও মনে হয় না এটা তারও প্রফেশন। ট্রু, এটাই তার প্রফেশন ডাক্তারি, এবং এখানেও তার উচিত জিজ্ঞাসা করা
যে এই যে আচ্ছা তুই বললি তোর প্রফেশনাল ফিসটা কত, কারণ আমি যখন তাকে দিয়ে রেন্ট এগ্রিমেন্ট করাচ্ছি আমি তো জিজ্ঞাসা করছি যে কত টাকা খরচ, এবং সে সেখানে তার প্রফেশনাল ফিজ রেখে টাকাটা বলছে, আমার তো আপত্তি নেই। কিন্তু সে যখন আমাকে রিপোর্ট পাঠাচ্ছে বা সে যখন ক্যাজুয়ালি আমাকে বলছে ভাই খুব 3 দিন ধরে জ্বর হয়েছে, কি ওষুধ খাওয়া বলতো, এটা বলতো, বা কি টেস্ট করবো, এই যে আমি তাকে বললাম, এটা কিন্তু আমার প্রফেশনাল অ্যাডভাইস দিলাম আমি তাকে, কিন্তু সে কিন্তু জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে করে না এখানে। তাই আমি সবাইকে বলবো দিস ইজ আ বেসিক কার্টসি। তাই যাকেই হোক, তোমার পাড়া প্রতিবেশী হোক বা যেকেই হোক, তুমি যখন জিজ্ঞাসা করছো ইউ শুড আস্ক যে তোমার প্রফেশনাল ফিসটা কত। হয়তো সে নেবে না, হয়তো সে কম নেবে, বাট ডিজার্ভ করে সে প্রফেশনাল ফিস পাওয়াটা, কারণ ওইটাই তো তার জন্য সে পড়াশোনা করেছে এতদিন ধরে। ওই রিপোর্টটা দেখে ওই একটা লাইন বলার জন্য, ওই একটা অ্যান্টিবায়োটিক বলার জন্য, ওই একটা অ্যান্টিবায়োটিক বলার জন্য, এটাকে কেউ যদি টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয় এবং তারপরে, এবং এই জন্যেই কিন্তু খবর হয় যে 1000 টাকার ফিজ, 500 টাকার ফিজ, এবং সেটাকে খারাপ অ্যাঙ্গেলে দেখানো হয়, যেখানে একটা ইঞ্জিনিয়ারের যদি 2 কোটি টাকার প্যাকেজ লাগে, সে যদি বিদেশ চলে যায় সেটাকে নিয়ে লোকে বিশাল ব্যাপার করে। ডাক্তারিটা একটা প্রফেশন, এইটা লোকে মনে করে না যে এটাও একটা প্রফেশন, এবং এতগুলো বছর এতদিন পড়ছে, সে তো তার ডাল ভাতটা ওইখান থেকেই তো আসবে। আর এরকম একটা প্রফেশন যে বিনা পয়সায় দেখে দেয়, আর একটাও এরকম প্রফেশন যদি পাওয়া যায় তাহলে খুব ভালো হয়, যদি কেউ বলতে পারেন আমরা খুব খুশি হব। আর আমার মনে হয় আর কিছু হলেই কয়েকজনকে এক্সাম্পল দেওয়া হয় যে এরকম করেছে, আর সব ফিল্ডেই এরকম রয়েছে। কোর্টে কেউ নেই যে একটা দাঁড়ানোর জন্য 1 কোটি টাকা চার্জ করে, সেখানেও রয়েছে। এখন তাকে দেখে যদি আমি বলি যে এরা সবাই, এবার অনেকেই আছে জনস্বার্থ মামলা ফ্রিতে করে তার পারপাসে, তো আমরা 2-3 জনকে দেখাই এটা, সেইটা দেখিয়ে তো পুরো জিনিসটার বিচার হয় না। এক্সেপশনস কান্ট বি এক্সাম্পল। বহু ডাক্তারবাবুরা রয়েছে যারা 200-250 টাকা ফিজে পেশেন্ট দেখেন, সবাই 5000 টাকা 3000 টাকা ফিজে দেখে না। কিন্তু এই ধারণাটা ভুল, এই ধারণাটা আমার মনে হয় ভুল, এবং এবং এটা সূত্রপাত এইখান থেকে। এই যে মেসেজ পাঠায়, আমার কাছেও তো আসে, রিপোর্ট পাঠায়, জিজ্ঞাসা করে জ্বর হয়েছে, পেট খারাপ হয়েছে, ডায়রিয়া হয়েছে, গা হাত পা ব্যথা করছে, মাথা ব্যথা করছে। এবার এই যে আমি তাকে একটা ওষুধ বললাম, তাকে যারা ইনভেস্টিগেশন করতে বললাম, তার কিন্তু একবারও মনে হলো না এটা তাকে জিজ্ঞাসা করা উচিত যে আপনার প্রফেশনাল ফিসটা কত। আমি নিই না নিই দ্যাট ইজ আপ টু মি, বাট জিজ্ঞাসা করা উচিত। তুই প্রেসক্রিপশন বেশি লিখেছো নাকি ক্যাপশন? আমি চেম্বার করি না, প্রাইভেট প্র্যাকটিস আমি করি না। আমি এখন অবধি যতদিনই ডাক্তারি করেছি সবসময় ইনস্টিটিউশনাল বেসড, মানে মেডিকেল কলেজ করেছি। আমি 3টে মেডিকেল কলেজে যুক্ত ছিলাম এখনো অবধি। MBBS করেছি এক জায়গা থেকে, হাউস স্টাফশিপ করেছি ডায়মন্ড হারবারে বললাম, MBBS করেছি কলকাতা মেডিকেল কলেজ থেকে। মানে এই যে প্রেসক্রিপশন এই যে করে ডাক্তার, তো অনেকে তো বলে যে এই যে একটা 1 পাতা কিছু এরকম লিখে দিলেন, লেখার পরে এই যে টাকাটা দিলাম, তো এইটুকু লেখার জন্য এই টাকা, অনেকে বাইরে এসে খুব দুঃখ প্রকাশ করে। তাও লেখাগুলো বোঝা যায় না, তাও লেখাগুলো বোঝা যাচ্ছে না। এ তো আমি তো দেখছি 2-3টে পড়ে যেটুকু বুঝতে পারছি, তার মধ্যে কমন আমার কয়েকটা নাম করা যেগুলো মুখস্থ করা ওষুধ আছে তার মধ্যে 1-2টো পেয়ে গেছি, তো এরপরেও একটা টাকা দিতে হচ্ছে। এটা একটু এটা অবিচার নয়? দুটো দিক আছে। একটা হচ্ছে আমার অবভিয়াসলি এটা মনে হয় যে লেখাটা বোঝা উচিত, এটা আমার ব্যক্তিগত ধারণা। এবং এখনকার দিনে তুমি যদি দেখো ট্রেন্ড চেঞ্জ হয়েছে, এখন কিন্তু বহু ডাক্তারবাবুরা বাংলায় লিখে দেয় প্রেসক্রিপশন, বুঝিয়ে দেয়, একদম এরকম লিখে দেয়। হাতের লেখা যার খারাপ হবে, আমি তো প্রথমে বুঝতে পারছি না যে বাংলায় লিখেছে না ইংলিশে লিখেছে। এইটা একটা পুরনো এবং আমার মনে হয় দিস শুড বি চেঞ্জ। না, এখন কম্পিউটারাইজড হয়ে গেছে, বা হাতে লিখলেও, কিন্তু আমি বলছি না একদম স্বর্ণাক্ষরে লিখতে হবে, বাট পেশেন্ট যেন বোঝে যে কি কি লেখা হয়েছে এবং কি ডিরেকশন দেওয়া হয়েছে। কারণ এবং সেটা ইংরেজি, এবং আমার মনে হয় পেশেন্টের ল্যাঙ্গুয়েজে বোঝানো উচিত। আমি লিখে দিলাম BDSC ODHS, নাই বুঝতে পারে। ODHS মানে যে রাত্রিরে শোয়ার আগে, BDSC মানে 2 বার খাওয়ার আগে। আমি লিখে দেবো বাংলাতে, কারণ আমার আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে পেশেন্টকে ভালো করা, কমিউনিকেট করা এবং বুঝিয়ে বলা। এবং এই জন্য এগুলো কিন্তু এখন চেঞ্জ হচ্ছে, এবং কমিউনিকেশনের উপর এখন ক্লাসও হয় ডাক্তারিতে, এগুলো সব অ্যাড হয়েছে নতুন, যেখানে কমিউনিকেশন, পেশেন্টের সাথে কারণ আলটিমেটলি ওষুধের থেকেও কিন্তু পেশেন্ট বেশি সুস্থ হয়। আমার মনে হয় যে একটা যখন ডাক্তারের উপর ভরসা করে, নাহলে দেখবে আমরা একটা কথা বলি, ভুলে গেছি, সাইকিয়াট্রিতেই ছিল, একটা সিনড্রোম আছে প্রবাবলি ম্যানচাউসেন বা কিছু একটা বলে, যেটাকে আমরা বলি শপিং মল। মানে পেশেন্টরা কি কারোর উপর ভরসা করতে পারে না। আজ দেখালো, একদিন ওষুধ খেলো, একদিনে তো কিছু হবে না, পরের দিন আবার আরেকজন ডাক্তার, আবার হলো না আরেকজন ডাক্তার। না, মানচাউসেন নয়, মানচাউসেনটা অন্য। মানচাউসেন হচ্ছে ফলস, মিথ্যে কথা বলে ভর্তি হয়। আর এটা হচ্ছে বিভিন্ন ডাক্তারের সাথে, কোনো ডাক্তারের উপর ভরসা নেই। এবার এখান থেকে চলে যাচ্ছে, সাউথ ইন্ডিয়া চলে যাচ্ছে, নর্থ ইন্ডিয়া চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে, কিন্তু তার সুস্থ হচ্ছে না। তার মেন কারণ হচ্ছে তার এই বিশ্বাস হচ্ছে না।
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বলি না, তো সেইখানেই কমিউনিকেশন। এরকম করে দেখলে যে ভারতবর্ষ ভ্রমণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, না অনেকের ওষুধ খাওয়াটা একটা হ্যাবিট থাকে, অনেক ভাল লাগে খেতে, এক ডাক্তার বছর, দেখাতে দু বছর, ভালো 10 লাগে, বছর ধরে ক্যালসিয়াম গ্যাসের ট্যাবলেট খেয়েই যাচ্ছে, ডাক্তার না দেখানো খেলেই হবে। মনে হচ্ছে গ্যাস। গ্যাসটা তো একদম একটা ভারতবর্ষের যেটা ন্যাশনাল ডিজিজ, জানো তো, ন্যাশনাল একদম ডিজিজ একদম বলি। একদম। গ্যাস হচ্ছে ভারতবর্ষের ন্যাশনাল ডিজিজ। দিনে 100টা পেশেন্ট হলে 70-80টা পেশেন্ট, এবং যে বাকি 20টা পেশেন্ট অন্য, তারাও লাস্টে যাওয়ার আগে বলবে ডাক্তারবাবু গ্যাসের সমস্যাটা কিন্তু গ্যাসের ওষুধ একটু লিখে দিন। জিজ্ঞাসা করলে 5-10 বছর ধরে গ্যাসের ওষুধ খেয়ে যায়। অনেকে এমনি খায় সকালবেলা উঠে, না, আর ভালো লাগছে না। হ্যাঁ, ব্রেকফাস্টে প্রথম আগে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে দিন শুরু করি আমি। এটা একটা অনেকের দেখেছি হবির লেভেলে খুব পৌঁছে খারাপ। যায়। এবার আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যেটা ভারতবর্ষে নেই, সেটা হচ্ছে সেক্স এডুকেশন। যদিও আমরা কামাসূত্রের দেশ, তবু এটাকে একটা ট্যাবু করে রেখেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, কয়েকদিন আগে একটা ছবি রিলিজ করেছিল OMG2, ও মাই গড 2, এবং সেখানে একটা টিনেজ মাস্টারবেশন হ্যাবিট নিয়ে ছবিটি ছিল। এবং আইরনি ইজ যে ছবিটা অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছিল, যেখানে টিনেজ সেক্স এডুকেশন নিয়ে ছবি। সেটা তো তুমি, আমি, কুশলদা, আমরা তো দেখি, ওটা তো আমরা জানি, অলরেডি উই আর এডুকেটেড অ্যাবাউট দিস। কিন্তু এটা যাদের দেখা তারা কিন্তু বিলো 18 উচিত, কারণ ওই অ্যাডোলেসেন্স পিরিয়ডটা ওরকমই হয়। কারণ প্রচুর কিউরিয়াস মাইন্ড হয় তখন আমাদের, আমরা তখন কি করতে হয়, কি হয়, মানে এই হ্যাবিটস গুলোর সাথে নতুন পরিচিতি হয়, বন্ধুরা এইটা বলে এইটা করলে এইটা হবে, জানিস এটা করে দেখেছিস কি, এবং ওইখানকার যে ডোপামিন রিলিজটা হয় সেখান থেকে আমরা প্রচুর আনন্দ পাই। দেখবে ব্যাড হ্যাবিটস সবচেয়ে বেশি যে কোনো টানে। কিছু নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের বরাবর আমাদের সবসময় আকর্ষণ ওই পিরিয়ড। প্রথম থেকে যদি কেউ বলতে এটা নর্মাল, তাহলে কি তুমি করতে না, বা গুরুত্ব দিতে না? প্রথম থেকেই বন্ধ করে রেখেছে দরজা। তাই তুমি যখন একটু ফাঁক পাও তুমি ভাবো যে, তো আমি যেটা বলবো, ফার্স্ট হচ্ছে তোমার প্রথম মাস্টারবেশন অভিজ্ঞতা নিয়ে জানতে চাই, কিভাবে, হাউ ইউ গট টু ইন্ট্রোডিউস টু। যেটা তুমি অলরেডি বললে যে বন্ধুদের থেকে কি বলেছিল তোমার বন্ধু? প্রসেসটা প্রথমে মানে বুঝতে পারিনি আমি। তো ওরা যেটা বলেছিল, আমি প্রথম মনে হয় ক্লাস 8-এ শুনেছিলাম। তো ওরা যে প্রসেসটা বলেছিল যে এরকম করলে বিরাট দেখবি মজা। কিভাবে বলেছিল? কি আমি আরে জানতে চাইছি, কারণ এটা হ্যাঁ, রিলেট করবে অবশ্যই। কারণ এখানে অনেক আনসাইন্টিফিক জিনিসও বন্ধুরা বলে থাকে, মানে এটা হয়তো না, বন্ধুরা একটা অদ্ভুত ব্যাপার বলেছিল যে তুই গিয়ে মেল জেনাইটাল অর্গানকে গিয়ে রাব করবি কোথাও, বোধহয় হয়ে যাবে। তো বলেছিল এরকম করলে একটা বিরাট আনন্দ পাওয়া যায়, এরকম কিছু একটা বলেছিল। তখন ক্লাস 8-এ পড়ি আমি। ভাবো, এটা কিন্তু প্রি সোশ্যাল মিডিয়া, কিন্তু 8 থেকেই আমরা, এখন মনে হয় আরো এগিয়ে গেছে ব্যাপারটা। তো আমি পরে দেখেছিলাম যে ওটা অ্যাকচুয়ালি খুব একটা ফলস, মানে ওর কিছু ভুল হয়নি। তার অনেক পরে ওটা ন্যাচারালি হয়ে গেছিল একদিন, মানে নর্মালি হয়ে গেছিল, এবং অবভিয়াসলি মজা হয়, ভালো লাগে, এবং তারপরে আমরা অ্যাডিক্টেড হয়ে যাই ওটার প্রতি। ততদিন অবধি অ্যাডিক্টেড হই যতক্ষণ না আমরা বুঝতে পারি যে কোথাও না কোথাও এফেক্ট করে, মানে শারীরিক ক্ষতি, বা লোকে ভাবে স্পার্ম কাউন্ট কমে যাবে, বা এগুলোর কিন্তু কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই। বাট মেন যেটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় মানুষ এতটা অ্যাডিক্টেড হয়ে যায়, এবং ওটা করলে যেহেতু একটা ক্লান্তি আসে, তাতে কিন্তু তার যে ডেলি যে পারফরমেন্স, ধরো তার পরীক্ষা আছে, মাধ্যমিক দিতে যাবে, এবার সে ভাবছে আমি না করে গেলে হচ্ছে না, ওই করতে গিয়ে তার আর পড়াটা হলো না, সেটা ক্ষতি। এবং ওই ছবিটা তুমি নিশ্চয়ই দেখেছো, ও মাই গড 2 দেখেছো নিশ্চয়ই, এবং সে জানতো না হাউ টু হ্যান্ডেল দিস হ্যাবিট, সেই কারণে ও ওভার মাস্টারবেট করে, এবং মানে ওকে হসপিটালে যেতে হয়, বন্ধু নিয়ে যায়, এবং তারপর লজ্জায় না বন্ধু বলতে পারছে না, ও বলতে পারছে না, ডাক্তার বলতে পারছে, বলার পর বাবা মা কি করে বোঝাবে সেটা বুঝতে পারছে না। এই যে হোল কেওস যে আমরা সেক্স নিয়ে আলোচনা করি না, এবং সেটা অনেক বড় প্রবলেমের দিকে একজন টিনেজারকে নিয়ে যেতে পারে। তো সেইটা তুমি কিভাবে মনে হয় যে এডুকেশনটা আমাদের চালু করা উচিত? সব থেকে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে মা বাবা। দেখো, আমাদের মা বাবারা পারেনি, পারবেও না, ভেবে লাভ নেই। তুমি মানুষকে চেঞ্জ করতে পারবো না, কারণ আমাদের দায়িত্ব। তুমি বিয়ে করেছো? না। করবে? কিন্তু বাচ্চা করার ইচ্ছে, বিয়ে করার ইচ্ছে না। না, করিনি, কিন্তু মানে আমি বাচ্চাদের সাথে এই ব্যাপারগুলো নিয়ে, আমাদের জেনারেশন পারে, আমি জানি না দাদা। হ্যাঁ, না না, আমি কুশলদাকে দেখেছি ছেলের সাথে খুবই ফ্রেন্ডলি। আমি প্রচন্ড ফ্র্যাঙ্ক, প্রচন্ড। আমাদের ছাড়া হবে না। মাস্টারবেশনটা বন্ধুরা শেখানোর আগে আমাদেরকে বলে দেওয়া উচিত। রাইট। সেক্সুয়াল ব্যাপারটা আমাদের, ওইরকম যদি আমরা গল্প দিই যে আকাশ থেকে তুমি টপকেছো, তাহলে তো আর এই হবে, তাহলে ওই দোকানে গিয়ে বলতে হবে যে প্যান 40 দাও, এই দাও, এইসব বলে টোলে, প্যারাসিটামল, পাশের লোকটা কখন যাবে, কখন যাবে, তাহলে ঠিক আছে এটা দিয়ে দাও, এটা আর আসছে না। এটা এবার এটা যদি হয় তাহলে আনওয়ান্টেড প্রেগনেন্সি হবে, তাতে লোকে ভয় পাবে, তার থেকে লোকের মেন্টাল ডিপ্রেশন আসবে, কেউ সুইসাইড করবে, কেউ ভুলভাল জায়গায় গিয়ে অ্যাবর্শন করাতে যাবে, সেপটিক অ্যাবর্শন হবে।
তো তুমি এটা একটা পয়েন্ট যার জন্য কত ক্ষতি হবে। তো আমরা যদি একবার এই জিনিসটাকে ক্র্যাক করে ফেলি, আমরা যদি ভেবে নিই দিস ইজ ভেরি নর্মাল, ইট ইজ নর্মাল, কারণ যেটা আমাদের জন্মের কারণ সেটা তো কোনোদিন খারাপ হতে পারে না, কিন্তু আমরা কেন সেক্স নিয়ে এত গিল্ট কনসিয়াস হই যে যদি কেউ একবার মাস্টারবেট করে ফেলে, আমি জানি না, বা আমি জন্ম থেকে দেখি, কারণ সেক্সুয়াল ডিজায়ার কে আমরা খুব একটা খারাপ চোখে দেখি যে আচ্ছা তোমার সেক্সুয়াল ডিজায়ার আছে মানে ইউ আর এ ক্রিমিনাল। এরকম বহু আমাদের সোশ্যালি এরকম বহু জিনিস আছে। তবে আমার মনে হয় এইটা একটা বহু সমস্যার মূলে। কারণ আমি তো আমার বহু বন্ধু বান্ধবীকে দেখেছি, ধরো অ্যাকচুয়ালি জানেই না, যেটা নিয়ে আমি অনেক ভিডিও মানে সেফ পিরিয়ড আনসেফ এগুলো জানে না, সেক্স করেছে উইদাউট এনি কন্ডোম প্রোটেকশন, পিলস খায়নি, প্রেগনেন্ট হয়ে গেছে। এবার তুমি ভাবো 20-21 বছর বয়স, প্রেগনেন্ট হয়েছে, কারো বাড়িতে বলতে পারছে না, কি করবে তখন? মেন্টাল চাপটা ভাবো। এবার মেয়েটা ভাবছে তাহলে আমি কি করব, তাহলে কি সুইসাইড করে নেবো? এরকম তো কোনো ব্যাপার নয়। ঠিক আছে, আমাদের দেশে অ্যাবর্শন লিগাল 20 উইকস ছিল, এখন মানে 28 উইকস করে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে আরো, এবং সেটার প্রসেস আছে, আছে, ভয় পাচ্ছে, এরকম তো কিছু নেই। সার্টেন এজের ওপর ইউ আর লিগাল টু ডু দ্যাট। কিন্তু এই যে মেন্টাল ট্রমা, এবার তারপরে ধরো হলো, কিন্তু ওই যে 1 মাস যে মেন্টাল ট্রমাটার ওপর দিয়ে গেল, তার তো কোনো যুক্তি ছিল না। তার কারণ কি, সে মা বাবাকে বলতে পারছে না। যদি বলতে পারতো যে আমি আমার বয়ফ্রেন্ড আছে বা গার্লফ্রেন্ড, আমি করেছি সেক্স, আমি প্রেগনেন্ট হয়ে গেছি, কি করব? তার মা বাবা এই বাবা, এই বাবাটাকে পেরোতে হবে, আর লোকে কি বলবে এটাকে পেরোতে হবে। এবং এখানে একটা বড় পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে যে সমস্ত টিনেজারদের সাথে এই আনওয়ান্টেড প্রেগনেন্সিটা ঘটে, তাদের টাকা থাকে না, হয় ওরা কলেজ স্টুডেন্ট, অনেক সময় এখন স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে হয়ে যায়। এবার একটা প্রপার যেখানে হাইজিন মেনটেন করে ঠিকঠাক, সেখানে হয়তো 30-40-50,000 60,000 টাকা লাগে, তো তারা অ্যাফোর্ড করতে পারে না। ফলে এরকম প্রচুর ক্লিনিক রয়েছে আমাদের কলকাতা এবং মফস্বলে অন্যান্য জায়গাতে, যেখানে বল আরে বাবা তোমরা এসো না, 5 মিনিটে ওয়াশ করে দেবো, 5,000 টাকা দিও, 4,000 টাকা দিও। সে হয়তো বন্ধু বান্ধব জানতে পারবে না, কেউ জানতে পারবে না, বন্ধু বান্ধবের থেকে ধার করে সে 5,000 টাকা দিয়ে ওটা করালো, যেখানে তুমি এগুলো বললে যে হাইজিন মেনটেন করা হয় না, আনসাইন্টিফিক, সেপটিক অ্যাবর্শন হয়ে যাবে, মারাত্মক ব্যাপার সেটা। তো আমার মনে হয় এখানেই মা বাবার রোল। তো আগের জেনারেশন যাওয়ার হয়ে গেছে, বাট আমাদেরকে প্রথম থেকে এটা এই মা বাবারাই পারে, আর কেউ পারে না। কারণ একটা বাচ্চার মা বাবা যদি আলটিমেটলি আমরা ফেল করে কিসের ভয় পাই? মা বাবার ভয় পাই। আমার মা বাবা যদি বলতো ভাই ফেল কর, কিছু যায় আসে না, তাহলে কি আমরা ভয় পেতাম? এইবার আমি বলছি না আবার এমনও করতে যাতে যা ইচ্ছা করে, বাট ইট শুড বি আ ব্যালেন্স, যেখানে ও বলতে পারবে, মানে সেই কমিউনিকেশনের সাহসটা যেন থাকে। আমি বলছি না যে এরকম আমি এমন করলাম যে একেবারে উচ্ছন্নে চলে গেল, সেটাও করা যাবে না, কিন্তু তাতে আবার অন্য দিক আছে। বাট একটা ব্যালেন্স, যেখানে একটা বাচ্চার এই সাহসটা থাকবে যে আমি যদি একটা কিছু করে ফেলি, সেটা আমি আমার মা বাবাকে কি কমিউনিকেট করব, এই জায়গাটা তৈরি করা দরকার। এবার আসি যে সেক্স এডুকেশনে আর একটা পার্ট, দুজন প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে, বা অনেক সময় টিনেজার্সদের ক্ষেত্রে হতে পারে, তো যখন একটি ছেলে বা মেয়ে প্রথমবার সেক্স করতে যায়, তারা তো অনেক কিছু ব্যাপারে এডুকেটেড হয় না। তো কোন কোন জিনিসগুলো তোমার মনে হয় মাথায় রাখা উচিত, বা কোন কোনগুলো জিনিসগুলোর ব্যাপারে তাদের আরো অ্যাওয়ারনেস দরকার? প্রথম বক্তব্য হচ্ছে, যদি তারা আনম্যারিড কাপেল হয়, তাহলে আনম্যারিডই ধরছো, কারণ সেটাই স্বাভাবিক এখনকার দিনে, তাহলে তো সে প্রেগনেন্সি চাইছে না। তাহলে প্রথম কথা, প্রেগনেন্সি যাতে না হয় সেই ব্যবস্থাগুলোকে মাথায় রাখতে হবে। প্রেগনেন্সি না হওয়ার দুটোই উপায় আছে। ন্যাচারাল মেথডে যদি বলি, তাহলে সে সেফ পিরিয়ডে আছে কিনা, যেটা আমি কমনলি বলি যে পিরিয়ডস যদি মোটামুটি 28 থেকে 30 দিনের সাইকেল হয়, তাহলে পিরিয়ডসদের যেদিন ব্লিডিং শুরু হলো সেটা যদি ডে 1 হয়, তাহলে মোটামুটি 9 থেকে 19 নম্বর দিনটা হচ্ছে সেফ, মানে আনসেফ পিরিয়ড, তার মধ্যে সেক্স করা যাবে না। 9 নম্বর দিনের আগে করতে পারো বা 19 নম্বর দিনের পরে, 9 থেকে 19 নম্বর দিনের মধ্যে করলে কিন্তু প্রেগনেন্ট হওয়ার চান্স রয়েছে। তাহলে এটা ন্যাচারালি মেথডে আমরা অ্যাভয়েড করতে পারি। দ্বিতীয় আর একটা মেথড আছে, যেটাকে আমরা বলি কয়েটাস ইন্টারাপ্টাস, অর্থাৎ ইজাকুলেশন আউটসাইড দ্য জেনাইটাল ট্র্যাক্ট। সায়নদা খুব গম্ভীরভাবে বলছে, মানে শুনছি সিরিয়াস, মানে ইউ শুড উইথড্র দ্য পেনিস বিফোর ইজাকুলেশন। আমি সহজে বলে দিচ্ছি, ও আর বাইরে ফেলবে, ভেতরে না ফেলে বাইরে ফেলবে, সোজা কথা বলছি। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড। তো এই দুটো ন্যাচারাল মেথড অবভিয়াসলি ফলো করা উচিত, দেখে নেওয়া উচিত। মানে যদি তুমি এরকম সোজা টার্মই বলো, ইজাকুলেশন, ওটা তুমি বলবে না, ওটা তুমি বলবে, আমি ওই জন্য তুমি রয়েছে। আচ্ছা, তাহলে আমি বলছি, সেক্স এডুকেশনে আমরা ক্লাস শুরু হচ্ছে, আমাদের অর্কদীপ স্যার ক্লাস করাবেন, আর আমি হচ্ছে লাস্ট বেঞ্চার। তো প্রথমে উনি সাইন্টিফিক্যালি বোঝাবেন, তারপর আমি লাস্ট বেঞ্চারদের ভাষায় পুরো ব্যাপারটা বলে দেবো। ঠিক আছে, কন্টিনিউ স্যার। তাহলে 9 থেকে 19 নম্বর দিনের মধ্যে করব না, তার আগে পরে করব। আর যদি দেখি ওর মধ্যে পড়ছে 9 থেকে, আমি টাইম পাইনি, আর ওই দিনই সুযোগ হয়েছে, ওই দিনই টিউশন, সময় সুযোগ ইচ্ছে কি আর বলে কই আসে, তাহলে প্রথম যেটা করা উচিত অবভিয়াসলি কয়েটাস ইন্টারাপ্টাস, অর্থাৎ বাইরে ফেলবেন। সেকেন্ড, এবার আর্টিফিশিয়াল মেথডে যদি আসি, তাহলে অবভিয়াসলি ইউ শুড
ওয়্যার আ কন্ডম। কারণ তুমি প্রথমবার যার সঙ্গে সেক্স করছো, এটা কিন্তু মোটামুটি ধরে নেওয়া হবে তুমি তার সম্পর্কে জানো না, যে তার কোনো সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন আছে কিনা। সেক্সুয়াল ট্রান্সমিট লোকে এইচআইভি হবে, এইচআইভি অবধি যাওয়ার দরকার নেই, অনেক ফাঙ্গাল ইনফেকশন আছে, ঠিক আছে, সিফিলিস, গনোরিয়া, অনেক কিছু রয়েছে, তো তুমি জানো না কিন্তু তার, মানে যৌন রোগ। হ্যাঁ, তুমি প্রেম করেছো মানে তার যে কোনো রোগ নেই সেটা কিন্তু এরকম ব্যাপার নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো অবভিয়াসলি ইন আ সেফ ওয়েতে ইউ শুড ওয়্যার আ কন্ডম। কন্ডম পরলে কিন্তু একসাথে তোমার সেফ আনসেফ যাই পিরিয়ডে থাকো না কেন প্রেগনেন্সিটাও আটকে যাবে, আর যদি কোনো একজনেরও কোনো ইনফেকশন থাকে সেটা কিন্তু ট্রান্সমিটেড হবে না। ওকে, আর একটা জিনিস, এই যে তুমি প্রথম যেটা বললে যদি আমরা কন্ডম ছাড়া সেক্স করি, তো সেক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রিকামের ফলে কি প্রেগনেন্সি হতে পারে? দেখো এগুলো সব থিওরিটিক্যাল জিনিস। হ্যাঁ, আমি থিওরিটিক্যাল, হয় প্রিকাম মানে হচ্ছে শুরুর দিককার মাল। যেখানে কমেন্টে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেফ সেক্স নিয়ে, তাতে ডাক্তারবাবু এই আপনার এই প্রসেস ফলো করতে গিয়ে আমি আজকে 3 বাচ্চার মা হয়ে গেছি। মানে আমি বলেছিলাম 9-এর আগে 19-এর পরে মাঝের দিনগুলোকে প্রোটেক্টেড করে অন্য দিনগুলোকে নর্মালি করতে, হয়তো অন্য বা কিছু একটা করেছে, বলছে এই করতে গিয়ে 3 বাচ্চার মা হয়ে গেছে, প্রতিবারই ফেল হয়ে গেছে। আর নাম কি রেখেছে ছেলের? কারণ নাম অর্কদীপ বা লুজার রেখেছে? সেটা জানি না, আমিও লাগতে পারছেন না লুজার রাখতাম। এগুলো থিওরিটিক্যাল, চান্স আছে, সেই জন্যই বলছি কন্ডম তো সেফ। ভাবছি স্যার, একদম গভর্নমেন্ট তো বিনা পয়সায় দেয় নিরোধ নামে, আর এমনিতেও অনেক সস্তায় পাওয়া যায় কন্ডম। কিন্তু দাদা ভালো বলবে, জানি না, তোমারও বলা উচিত, সেক্সুয়াল যে টাইমিং সেটা কিন্তু বাড়িয়ে দেয়। হ্যাঁ, অনেক তো ছেলেরা তো আমার মনে হয় গর্ববোধ করে 5 মিনিটের জায়গায় 1/2 ঘন্টা স্টে করছে, তাহলে কন্ডমের পজিটিভ দিকও আছে, কন্ডম পড়লে কিন্তু সেক্সুয়াল স্টে বেড়ে যায়। ওকে, তো পজিটিভ দিকটা ভাবুক না যে আমি একদম কন্ডম আর শিলাজিৎ নিয়ে লেগে পড়ুন। তবে আমি একটা কথা বলতে চাই, এই সমস্ত জ্ঞানের কথা তো ঠিক আছে, সায়েন্টিফিক কথা ঠিক আছে, বাট সেক্সে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, দ্যাট ইজ কনসেন্ট। ট্রু, একদম। আমরা ফরেন্সিকেও পড়েছি, কনসেন্ট ছাড়া কিন্তু নয়। ইভেন ধরো কোনো একটা মেয়ে বা ছেলে যেই হোক, আমি কিন্তু জেন্ডারকে আলাদা করছি না, যে কেউ হতে পারে, ধরো তারা কিস করছে, কিস করা মানেই যে সবটা করবে এরকম ব্যাপার নয় কিন্তু, বা আরো এগোলো, ফোরপ্লে হলো, হ্যাঁ, যে মুহূর্তে কোনো একজন, আমি কিন্তু এখানে ছেলে বা মেয়ে স্পেসিফিক্যালি করছি না, কেউ যদি যে কোনো মুহূর্তে বলে যে আর নয়, তাহলে কিন্তু ওখানেই স্টপ, এক স্টেপও কিন্তু তারপরে এগোনো যাবে না। সে তুমি যে অবস্থায় দেখো, অনেকে দেখে না হচ্ছে না তো কি হয়েছে, হবে না আবার কি জিনিস, ইফ নো, তো ওখানেই স্টপ, সেটা যে মুহূর্তে হয়েছে। কেউ তোমার সঙ্গে কিস করছে বা তোমার সঙ্গে এসছে মানেই যে তোমার সঙ্গে সেক্স করবে এরকম কোনো ব্যাপার নেই। এবং এটা আমি বলি, এটা আমার ব্যক্তিগত, আমি জানি না আইন কি বলছে, বাট আমার ব্যক্তিগত ম্যাপে এটা যে কেউ হতে পারে, ওয়েদার ইটস ইউর গার্লফ্রেন্ড, ইভেন ইজ ইউর ওয়াইফ, স্ত্রীও হতে পারে। স্ত্রীও যদি তুমি স্ত্রী মানেই তুমি তার সঙ্গে করতে পারো, এর কোনো, এবং আমি স্বামীর কথাও বলছি, স্বামীও যদি বলে, ছেলেদের দিকটা কেউ বলে না, আমি বলছি ছেলেও যদি বলে যে আমার আছে ভাল লাগছে না, আমি করবো না, এইটুকুই, তাহলে কিন্তু যে পার্টনার সে কিন্তু তার ওখানেই থেমে যাবে। আর আমাদের দেশে প্রচুর ম্যারাইটাল রেপ হয়, যেটা খুবই আনঅ্যাড্রেস একটা জিনিস, এই ক্রাইমটা। কারণ অনেকেই তার স্বামী বা লোকলজ্জা, সামাজিক ভীতি, এইসব কারণে হয়তো মহিলাটা গিয়ে, আমি ইভেন আমার অনেক বন্ধুর মুখে শুনেছি এই কথাটা, বন্ধুই বলছে ম্যারাইটাল রেপ না, যে তারা বিয়ে করেনি এখনো, ধরো তারা গার্লফ্রেন্ড নেই, তারা বলে যে ভাই বিয়েটা করবো, বিয়ে করা মানেই সেক্স করার লাইসেন্সটা পাওয়া, আমার দ্বারা আর হবে না। আমি তখনই তাকে বলেছি যে আমি জানি না আইন কি, আমি আজও জানি না, আমি দেখিনি, এটা নিয়ে রিসার্চ নেই আমার, তাই বলতে পারবো না স্পেসিফিক্যালি, বাট টু বি ভেরি স্পেসিফিক, আমি তাকে সেদিনও বলেছিলাম যখন আমার একটা বন্ধু এই কথা বলে, এবং সে ডাক্তার, যে আমি বিয়ে করছি মানে কিন্তু আমার তো ভাই আর গার্লফ্রেন্ড হলো না, আমাকে সেক্স করতে হবে বিয়ে করেই, বিয়ে করলে তো আমাকে কেউ আটকাতে পারবে না। আমি বললাম অবশ্যই আটকাতে পারবে, এবং সেটা তোর বউ। যদি তোকে যে কোনো মুহূর্তে বলে আমি করবো না, তোকে ওখানেই থামতে হবে। এটা কিন্তু এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে, নো মিনস আর নো, সেটা তুমি যে স্টেপে থাকো কেন, যে অবস্থাতে থাকো না কেন, এবং যার সাথেই থাকো না কেন, ইভেন ইফ ইট ইজ এ পেইড সেক্স, সেই ক্ষেত্রেও ধরুন আমার বোঝায় আমি তো টাকা দিয়েছি 3,000, 20,000, 5,000, 25,000, যাই হোক বললাম, ইভেন ইফ ইট ইজ যে কারুর ক্ষেত্রে, সেক্ষেত্রেও, এবং শুধু মেয়ে নয় কিন্তু, আমি আবারও বললাম ছেলের ক্ষেত্রে বোথ। আচ্ছা, এবার কিছু সেক্সুয়াল মিথ নিয়ে কথা বলবো। একটা মিথ রয়েছে, আমি জানি না মিথ কি ফ্যাক্ট, যে আনারস খেলে নাকি সিমেন্ট মিষ্টি হয়ে যায়। আমি জানি না গো,
তুমি খেয়ে কাউকে দিয়ে টেস্ট করিয়ে দেখেছো? আমি বলছি তাহলে হাউ ডু ইউ নো? আনারস আমার ফেভারিট ফল, যত ফল আছে আমি আমের থেকেও আনারস বেশি পছন্দ করি। বাট আমি যেটা খেলাম সেটা ব্লাডে অ্যাবজর্ব হবে এটুকু বুঝতে পারি। সেখান থেকে সিমেন্ট, কারণ সিমেন্ট তৈরি হয় সেমিনাল ভেসিকেল থেকে, আমার কোনো আইডিয়া নেই যে কি করে যেটা আমার পেট থেকে আনারস অ্যাবজর্ব হলো সেটা সেমিনাল ভেসিকেল অবধি গিয়ে পৌঁছে তার টেস্ট অল্টার কি করে করবে আমার ধারণা নেই। যারা খাইয়েছে খেয়েছে তাদেরকে আমি চাইবো তুমি ডাকো, আমিও শুনতে চাই। আমার মতে দিস ইজ আ মিথ। আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে ফ্লেভারড কন্ডোমের প্রয়োজনীয়তা কোত্থেকে জেনারেট করেছে বলে মনে হয়? দেখো আমি একটা কথা তোমাকে বলি, ফ্লেভারড কন্ডোম জিনিসটা আমার মনে হচ্ছে তার মানে যে প্রথমবারের জন্য এটা ভালো, বিফোর ইউ ইন্টারকোর্স করার পরে তো সব এক, তারপরে তো আর ফ্লেভার থাকছে না। আনারস তাই বুঝলে না কি বললাম? ওই কন্ডোমের ইউজই তাহলে সেক্সের জন্য নয়, কারণ সেক্সের পরে তো আর ফ্লেভার তো অ্যামোনিয়ার। অনেকে বলে যে মৌরি খেলে বীর্য পাতলা হয়ে যায়, মৌরি, অনেকে ছেলেরা আছে যে মৌরি খেতে চায় না। তো এই যে মিথসগুলো যেগুলো ঘুরে বেড়ায়, এগুলোকে মানে আর কি মিথস তুমি ফেস করো? দেখো, যেটা মিথ নয়, যেটা ফ্যাক্ট, আমি একটা জিনিস বলে দিতে চাই, অনেকের ইরেকটাইল ডিসফাংশন হয় বা হচ্ছে না, মানে ধরো আগে হচ্ছিল হঠাৎ করে খুব চাপ খেয়ে যায়। সো ম্যাক্সিমাম কারণ ইরেকটাইল ডিসফাংশনের যেটা সেটা কিন্তু অ্যাংজাইটি। তাই এরকম যদি হয় একদম চাপ নেওয়ার দরকার নেই, ইউ শুড অ্যাভয়েড সেক্স ফর সাম টাইম, রিল্যাক্স হওয়ার দরকার। এবং যদি সেরকম মনে হয় তাহলে ইউ শুড টেক সাম, কিছু ঘুমের ওষুধ নেওয়া যেতে পারে, সেটা অবভিয়াসলি উইথ আ কনসাল্টিং উইথ আ সাইকিয়াট্রিস্ট। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশনের কারণ কিন্তু অ্যাংজাইটি, যেটা টেম্পোরারিলি আসে এবং সেটা ঠিক হয়ে যায়। তাই অনেকের অনেক সময় হচ্ছে না, ভাবে যে কি, আর এখানে কোনো সম্মান টম্মানের ব্যাপার নেই, মেল ইগো হার্ট হচ্ছে না, এত ভেবে লাভ নেই, হয়ে যাবে, আবার দাঁড়িয়ে যাবে নিজের পায়ে। জাস্ট তাকে সময় দাও, একটু সময় দাও, একটু রিল্যাক্স করো, একটু চিল করো, ঠিক হয়ে যাবে। তো ম্যাক্সিমাম কারণ কিন্তু অ্যাংজাইটি, এবং এটা মিথ নয়, এটা ফ্যাক্ট যে অ্যাংজাইটি ইজ আ মেজর কজ অফ ইরেকটাইল ডিসফাংশন। তো ছেলেদের ক্ষেত্রে যেটা হয় যে তুমি বলে মেল ইগো, সে নিজের ছেলে বন্ধুর সাথে ওটা শেয়ার করে না যে ভাই আমার ছোট ভাইয়ের এই অবস্থা, তখন সে কি করে গোপনে নিজেকে ট্রিটমেন্ট করতে চায়। তখন হয়তো কোনো বিজ্ঞাপনে একটা কোনো যন্ত্র দেখিয়েছে, বা কোনো এক দেশের তেল, হ্যাঁ, তো বা কোনো এক জায়গাকার ক্যাপসুল, হ্যাঁ, তো এইগুলো বিভিন্নভাবে এখন ঘুরে বেড়ায় চারিদিকে, খবরের কাগজে বিজ্ঞাপন হয়, এবং ওষুধের দোকানেও দেখেছি বিভিন্ন তেল হ্যান, বা কোনো বাবাজির কাছে গেল, গিয়ে বাবাজি বললো এই আফগান ইসলাজিৎ খা। তো এই ধরনের মানে সেলফ ট্রিটমেন্ট কি করা উচিত? সেলফ ট্রিটমেন্ট কোনো কিছুতেই করা উচিত নয়, এটা তো 1 নম্বর কথা। আর এই প্রোডাক্টের মধ্যে তেলের তো কোনো সায়েন্টিফিক ভিত্তি হতে পারে না, ঠিক আছে, এটা তো অসম্ভব ব্যাপার। যন্ত্র কি করে আমি জানি না, যন্ত্র কি মানে কি করবে যন্ত্র, আমার যন্ত্র নিয়েও আমার কোনো ধারণা নেই, মানে হতে পারে বলে মনে হয় না। ওষুধের তো অবভিয়াসলি ভূমিকা আছে, কারণ আমরা তো কমনলি ভায়াগ্রা বলি, তো এবার যারা বিভিন্ন রকম ক্যাপসুল বলছে তারাও অ্যাকচুয়ালি হয়তো তার আড়ালে ওই সিডেনাফিল বা যেগুলো রয়েছে আমাদের, যারা অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন বাড়িয়ে ভ্যাসোডাইলেশন করে, যাতে রক্ত ফ্লো বাড়ে এবং যাতে ইরেক্ট হয়, তো সেটা থাকতে পারে। তো অবভিয়াসলি ট্যাবলেটের তো রোল রয়েছে, যেটাকে আমরা ভায়াগ্রা বলি কমনলি। এবার ওই ক্যাপসুলগুলোতে হতে পারে যে তার মধ্যে ওই ভায়াগ্রাই রয়েছে। আচ্ছা, তোমার পড়াশুনো করার সময় তো এই আমি দেখেছি যে এই মেডিকেল ভাইভা একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, কারণ প্রচুর ডাক্তারবাবুরা এসছে, তারা সব নিজেদের ভাইভার স্টোরিগুলো শেয়ার করে। তো তোমার এরকম কোনো গল্প আছে যে যেখানে ভাইভাতে তোমাকে বেশ? দেখো এমবিবিএস হচ্ছে ওই তার আগের যে 11-12 ডাক্তারি, ওই গর্বটার চূর্ণ হওয়ার জায়গা হচ্ছে এমবিবিএস। আর আমি হচ্ছে এমবিবিএস এ খুবই মানে যাওয়ার পরে বুঝে গেছিলাম এটা আমার দ্বারা অসম্ভব ব্যাপার, কারণ শুধু মানে পড়তে হচ্ছে, এত সাবজেক্ট, এত ভলিউম, এবং তুমি ভাবতে পারবে না এমবিবিএস এ প্রচুর পরীক্ষা হয়, মানে ভাইভা কিন্তু প্রতি মাসে মাসে হয়, যেটাকে আমরা আইটেম বলি, কখনো পার্ট হয়, সেমিস্টার হয়, এবং তারপরে একটা ফাইনাল পরীক্ষা হয়। আমার মতো বহু ছেলে যারা এই আইটেমে ফেল করেছে, মানে পার্টে ফেল করে, সেমিস্টারে ফেল করে, বহু, কারণ এগুলোতে পাস করাও মনে হয় যায় না সবসময়, কারণ অদ্ভুত ব্যাপার। এবং একটা দিকটাম আছে ডাক্তারিতে, যদি যে পরীক্ষা তোমার নিচ্ছে, যে তোমার ভাইভা নিচ্ছে, সে যদি চায় তোমায় ফেল করাবে, তোমার ক্ষমতা নেই, কারণ তুমি জানোই না যে ডাক্তারি কতটা রয়েছে। তোমার ফেল করাতে চাইলে যে কেউ করাতে পারে, সেই জন্য আমরা সবসময় আমি চাই, এবং তাদেরকে বলবো যারা একটু আমার মতো, যারা একটু পিছন দিকে স্টুডেন্ট এমবিবিএস এর, তারা সবসময় একটু ভালো একটা ইমেজ নিয়ে যায়, একটা সিম্প্যাথি ইমেজ নিয়ে যায়। যেমন আমার যদি ভাইবার কথা বলি,
খুব খারাপ লাগছে বলতে, ধরো আমার দাদু বহুদিন হলো মারা গেছে, ঠিক আছে, এমবিবিএস চলাকালীনই মারা গেছে, সেটা তো খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু প্রতিবার ভাইবার সময়, সেটা আইটেম হোক পাঠ হোক, আমার দাদু নয় অসুস্থ হয়ে যেত, নয় দাদু মারা যেত। দাদুর সঙ্গে এটা করতে পারতাম, কারণ দাদুর সাথে সেই সম্পর্ক। দাদুও হয়তো ওপর থেকে কষ্ট পাচ্ছে না যে যাক আমার নাতি বাঁচার জন্য এটা করছে। আরো ইন্টারেস্টিং, আমার এক বন্ধু, সে তার অবস্থা খুব খারাপ, মাইক্রোবায়োলজির ভাইবা চলছে, সে ঢুকেছে, উত্তর দিতে পারছে না। এক্সামিনার জিজ্ঞাসা করছে তুমি তো কিছুই পাচ্ছ না, পাস করবে কি করে? স্যার শ্মশান থেকে ডাইরেক্ট আসছি। মুখের এক্সপ্রেশনই এরকম, মানে স্যার বাবাকে পুড়িয়ে এলাম। আমি পাশ থেকে, ও বাবাকেই মেরে দিয়েছে। আমি পাশ থেকে তাকিয়ে আছি ওর দিকে, আমি পাশের টেবিলে ভাইবা দিচ্ছি। আমি বললাম আমার তো মরে যাওয়া দাদুকে নিয়ে আমি বলছিলাম, বাবাকে মেরে দিয়েছে ও। এবার যে এক্সামিনার, সে কি বলবে, আর তার কি বলছে তাই? হ্যাঁ স্যার। কি করবো স্যার বলুন, সারা রাত পড়তে পারিনি, এখন শ্মশান থেকে সবে এলাম, পরীক্ষাটা দিয়ে আবার যাব। আবার শ্মশানে যাবে, অর্ধেক পুড়িয়ে এসছে। এটা বললো ঠিক আছে ঠিক আছে, আর প্রশ্ন আর জিজ্ঞাসা করতে হবে না, যাও। এবং পাশ করে গেল সে, আমিও পাশ করে গেলাম। কারণ এটা একটা ট্রিক আর কি, যেটা আমার মনে হয় বহু স্টুডেন্ট ফলো করেছে। এবার এক একজন এক এক রকম এক্সটেন্ট এটাকে করে আর কি। অর্ক, শুনেছি তুমি এমবিবিএস তো করেছো কলকাতা মেডিকেল কলেজ থেকে, আমি শুনেছি তুমি এমডিও করছিলে, তুমি এমডি কোথা থেকে করছিলে? আমি হাফ এমডি করেছি আরজি কর মেডিকেল কলেজ থেকে। ছাড়লে কেন? ছাড়লাম, পোষাদ ছিল না তাই। আর আমার প্রথম থেকেই মনে হয়, মানে আমি খুব একটা যে মানে এই যে রেসিডেন্সি লাইফ, পিজিটি যেটাকে আমি বললাম, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, আমার কাছে এটা খুবই টক্সিক একটা জিনিস। মানে আমি, কেউ করতে পারে, কেউ খুশি হতে পারে সেটা করে, আমি এই রেসিডেন্সি লাইফের পক্ষে নই। এবং যেভাবে চলে রেসিডেন্সি লাইফটা, একটু যদি এক্সপ্লেন করো, মানে কি ধরনের টক্সিক? খুবই খারাপ। মানে রেসিডেন্সি লাইফ আমার মতে এরকম হওয়াই উচিত নয়। মানে কি ঘটে? মানে যেরকম একটা রেসিডেন্ট বলা হয় যে রেসিডেন্ট, তাহলে তার জীবনে কোনো সুখ নেই, আনন্দ নেই, ছুটি নেই, কিচ্ছু নেই। 24/7 ডিউটি, সপ্তাহে 100 ঘন্টার ওপর ডিউটি। আমার মতে এরকম হওয়াই উচিত নয়। সেজন্য আমার পক্ষে এটা সম্ভব হচ্ছিল না, তাই আমি বেরিয়ে গেছি। যার দীর্ঘদিন ধরে লোকের পক্ষে সম্ভব হয়েছে, লোকে মুখ বুঝে মেনে নিয়েছে। এবং এই রেসিডেন্সি লাইফে মেন লক্ষ্য থাকে কোনোভাবে পাস করতে হবে, এই সব সময় সিনিয়রকে খুশি রাখা, কনসালটেন্টদের খুশি রাখা, এই জিনিস পুরো প্রসেসটাই আমার কাছে খুব গোলমেলে এবং খুবই অবিশ্বাস্য লাগে আমার। যে আমি ভাই এমবিবিএস পাস করে গেছি, আমি একজন ডাক্তার, আর একজন আমার ওপর হুইপ জারি করছে যে তোমাকে প্রতিদিন নাইট ডিউটি করতে হবে, তোমাকে প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা অবধি বসে থাকতে হবে। তুমি কেন করবো আমি? তাহলে তুমিও করো আমার সাথে। শুধু একজন ফার্স্ট ইয়ার বলে সে করে যাবে আর বাকিরা করবে না, সেটা তো হতে পারে না। যদি আমি একটা নাইট ডিউটি করি, তাহলে আমার মনে হয় ওই ইউনিটের সবার নাইট ডিউটি করা উচিত একদিন করে। একজন করবে আর একজন করবে না, সেটা হতে পারে না। হয়তো খাতায় কলমে সবার নাম আছে, কিন্তু করছে একজন। এবার এইভাবেই এই সিস্টেমটা চলে আসছে। আমি বলছি না এটার পরিবর্তন আমি করছি, আমি বিপ্লবী, বাট আমি এই সিস্টেমটার পার্ট হতে পছন্দ করি না। কারণ আমার মনে হয়, এটা অনেকে ফিলও করে, কেউ বলতে পারে না, সবার এটাই ভয় আমি ফেল করে যাব। এমডিতে লোকে ভাবে ফেল করব, এই ভয়ে দিনের পর দিন আমার মনে হয় বহু রেসিডেন্টরা মানে তারা ট্রমাটাইজড। কারণ যা খুশি হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তবু কম হয় আমার মনে হয়, বাকি রাজ্য তুমি যদি দাও, নর্থ ইন্ডিয়া যদি যাও, তুমি দেখবে মারে রেসিডেন্টদের, সিগারেটের ছ্যাঁকা দেয়, কত সুইসাইড হয়। তুমি যদি দেখো বিভিন্ন রাজ্য, ওয়েস্টে রয়েছে, নর্থে রয়েছে, সুইসাইড করে রেসিডেন্টরা, যার জন্য এখন স্ট্রিক্ট বিল আনছে। তো আমার মনে, এটা ততক্ষণ না চেঞ্জ হবে যতক্ষণ না প্রতিজন ভাবছে। অ্যাকচুয়ালি যেই আমি সিনিয়র হয়ে যাচ্ছি, তখন আমি ভাবছি যে আমার সাথে এটা হয়েছিল, তাহলে এর সাথেও এটা হোক। এইটাকেই যে ভাঙবে, সেদিনই পরিবর্তন হবে। রাইট। যখন একটা কোনো ঘটনা ঘটে, তখন আমরা এটা নিয়ে অ্যাওয়্যার হই এবং এটা নিয়ে প্রচুর প্রতিবাদ করি, সোচ্চার হই। আদতে কোনো একটা ঘটনারও নয় এটা, এটা দিনের পর দিন ঘটছে। 36 ঘন্টা একজন ডিউটি করবে কেন? গোটা ইকোসিস্টেমটা কেন করবে 36 ঘন্টা ডিউটি একজন? কিন্তু লোকে বলে এটাই নরমাল, আমিও করেছি, ও করছে, এরকম হতে পারে না। কেন করবে একজন 36 ঘন্টা ডিউটি? সো আশা করি এগুলো গোড়া থেকে, এবং এরকম নয় কিন্তু যে ডাক্তার নেই, রয়েছে। কিন্তু তুমি দেখবে যে হয়তো 4 জনের ওই দিন নাইট ডিউটিতে নাম রয়েছে, তার মধ্যে একজন প্রফেসর রয়েছে, একজন অ্যাসোসিয়েট প্রফেসর রয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছেন, 3rd ইয়ার, 2nd ইয়ার, 1st ইয়ার, হয়তো 5 জনের নাম লেখা রয়েছে নাইটে, করছে শুধু 1st ইয়ার। সেটা কেন হবে? যদি এটা ভাগ করে নিতাম, হ্যাঁ 1st ইয়ারকে আমি একটু বেশি দিলাম,
আমি প্রফেসর, আমি কেন অতটা করব, আমি অবভিয়াসলি, কিন্তু এটাকে ভাগ করা যেত। আমার মনে হয় এই সিস্টেমকে চেঞ্জ করা যায়, তাহলেই এই রেসিডেন্টরা এতটা ডিপ্রেসড হবে না, রেসিডেন্টরা সবসময় ভাববে না যে আমাকে পাস করতে হবে, এই ফেল করার ভয়, এই জিনিসটা চলতে পারে না দিনের পর দিন। এবং এটা নিয়ে কারোর কোনো আমি দেখি যে যায়ও আসে না, কারণ যারা অ্যাকচুয়ালি ওই জায়গায় রয়েছে তারা ভাবছে আমাকে তো পাস করতে হবে, আমি কেন মুখ খুলবো, তাহলে বোধহয় আমি ফেল করে যাব। আর যারা ওই ফেসটা পেরিয়ে গেছে তারা ভাবছে যে আমি তো এইটা দিয়ে গেছিলাম, তাহলে এরাও যাক। বাট কাউকে তো একটা ব্রেক করতে হবে এখান থেকে, আমি পারিনি, আমি তাই সিস্টেম থেকেই বেরিয়ে গেছি। খুবই স্যাড এই পুরো ব্যাপারটা, কারণ এই আমরা জানি যে যে মানুষগুলো আমাদের প্রাণ বাঁচায়, কিন্তু তাদের এই যে আজকে অনেকটাই তোমার থেকে জানতে পারলাম এই যে তাদের গোটা জার্নির যে স্ট্রাগলটা, অর্থাৎ 16 বছর লেগে যায় ডাক্তারি পড়তে, এবং তার মধ্যে এই যে টক্সিসিটি গুলো কিছু ওয়ার্ক প্রতিটা রেসিডেন্সিতে, কিছু ওয়ার্ক কালচারে এই রয়েছে। রেসিডেন্সিটা দুবার আসে, একবার ওই এমডি করার সময় আসবে আর একবার এমসিএইচ করার সময় আসবে, দুবারই সেম জিনিস। আর তারপর তো তারা যখন আলটিমেটলি ডাক্তারবাবু হয় তখন তো পেশেন্ট পার্টির ভয়। আমি একটা ছোট্ট বলি, আমার বন্ধু এসএসকেএম থেকে এমসিএইচ করছে এখন, ওর বিয়ে, মানে ওর বয়স ধরো 30 বছর হয়ে গেছে, ও বিয়ে করবে, তোর কনসালটেন্ট ওকে বলেছে রেসিডেন্সি লাইফে কেউ বিয়ে করে, এটার সময় এগুলোর, তার মানে সে বিয়ে করতে অবধি ভয় পাচ্ছে। আরে তার 30 বছর বয়স হতে সে বিয়ে করবে, এটা নিয়ে কেউ, আমার বক্তব্য এটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে, কিন্তু সেই প্রশ্নটা তুলতে, তার মানে সে ভয় পাচ্ছে। এবার ভাবছে যে ঠিক আছে আমি বিয়েটা কোনোভাবে 3-4 দিনে করি, মানে এরকম, কিন্তু এটা চলতে পারে না এরকম ভাবে। এবং এই যে ধারণা যে একজন রেসিডেন্ট বোধহয় 24/7 অন কল থাকবে, এই ধারণাটা কে তৈরি করলো, কে করলো এটা? আমি এটাই প্রশ্ন, যে কে এই ধারণাটা তৈরি করলো যে রেসিডেন্ট মানে তার ছুটি থাকবে না, তার আনলিমিটেড ডিউটি আওয়ার্স থাকবে, সব রেসপন্সিবিলিটি তার কোনো ইচ্ছা থাকবে না, তার কোনো খুশি থাকবে না, সে তখন আনন্দ করতে বেরোতে পারবে না। এটা কে তৈরি করলো? আমার এটাই প্রশ্ন। সো থ্যাংক ইউ সো মাচ অর্কদীপ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, এবং তুমি যে কথাগুলো বললে খুব ইম্পর্টেন্ট, কারণ রিসেন্টলি আমরা এই ডাক্তারবাবুদের নিয়ে অনেক সোচ্চার হয়েছি, কিন্তু আমরা এটা নিয়ে একটা লাইভ করেছি, আপনারা যারা এখনো দেখেননি আপনারা আমাদের এই চ্যানেলেই রয়েছে এই লাইভটা, সেখানে আপনি বুঝতে পারবেন যে এই ডাক্তারি পড়া এবং এই ডাক্তারি প্র্যাকটিসের ইকোসিস্টেমের মধ্যে যে কতগুলো গলদ রয়েছে। অর্থাৎ এই ঘটনাটা একটা পরিণতি, এই ঘটনাটা একটা কনসিকুয়েন্স, কিন্তু এর রুট মানে অর্থাৎ এর গোড়ায় যে কত গলদ রয়েছে সেইগুলো যদি আমরা সলভ করতে পারি, সেখানে যদি গভর্নমেন্ট আরো সিরিয়াসলি কিছু স্টেপ নেয়, আমার মনে হয় আরো একটা বেটার পরিবেশ আমরা ডাক্তারবাবুদের জন্য, আর অবশ্যই ডাক্তারবাবুদের জন্য হলে আমাদের পেশেন্টদের জন্য আমরা প্রেজেন্ট করতে পারবো। সো এটাই আমরা গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা এই যে ঘটনাগুলো ঘটছে বারবার, যেটা অর্কদীপও বললো, আপনারা নিউজে পড়েন বা আপনারা বহু ডিসকাশন, বহু প্যানেল ডিসকাশন নিউজ চ্যানেলে করেছি, একের পর এক আপনারা এই প্রবলেমগুলোর গোড়ায় পৌঁছুন, গোড়ার গলদগুলোকে আপনারা সলভ করুন। সো থ্যাংক ইউ সো মাচ অর্কদীপ। আর অর্কদীপের কাছে রিকোয়েস্ট থাকবে যে তুমিও একটা পডকাস্ট শুরু করো একটা অন্যরকম ভাবে, যেটা নিয়ে আজকে আমাদের কথা হচ্ছিল। না, এটা তো অলরেডি আমার আইডিয়া ছিল, যেটাকে তোমরা অলরেডি শুরু করে ফেলেছো, তো এটা তো আর করা যাবে না, বাট অবশ্যই, এবং সেখানে তোমাদের হেল্প লাগবে, তোমাদের ছাড়া তো আমরা সব সময় রয়েছি, আমরা এনি টাইম। সো তোমার কি হুইল চেয়ারে প্রথমবার আজকে? না, এর আগেও হয়েছে। কি হয়েছিল? রিব ফ্র্যাকচার। ও, এখন ঠিক আছে তো? ওকে, যাক। আর অর্কদীপকে অবশ্যই ফলো করবে, ডক্টর লুজার ওর ইউটিউব চ্যানেলের নাম, অফকোর্স সবাই জানে, আমাদের থেকে অনেক বেশি সাবস্ক্রাইবার ওর। সো অফকোর্স ফলো করো ইনস্টাগ্রামে, বা কি সমস্ত ডিটেলস সবাই জানো, ডক্টর লুজার সার্চ করলেই পাওয়া যাবে। সো থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাদের। এবং আমি মনে হয় এতটা লুজ টক, এতটা করে কখনো কথা বলিনি, মানে অগত কয়েক বছরে বলিনি, যখন আমি পড়ানো শুরু করেছি, টিচার হওয়ার একটা টিচার ইমেজটা আসার পর থেকে, কারণ সবসময় সবাই জাজ করতে শুরু করে, তখন আমি এতটা বলিনি। তবে আজকে বললাম, এবং আমি যেটা বললাম, যেটা মেন উদ্দেশ্য আমাদের কেন এগুলো বললাম, তাই সেটা বুঝবে আশা করি মানুষ, এবং এডুকেট করবে নিজেকে। থ্যাংক ইউ সো মাচ অর্কদীপ AKA ডক্টর লুজার। তো এখান থেকেই টাটা বাই বাই বলছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে, অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, যাতে আপনাকে কোনো ডাক্তারবাবুর কাছে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না, বরং একটা ভালো জিনিস করতে পারেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব। ইনজেকশন